দেখা যাচ্ছে এবং অডিও ক্লিয়ার সবার কাছে। হ্যালো, হ্যাঁ স্যার। অডিও ক্লিয়ার এবং স্ক্রিন ভিজিবল সবার কাছে, তাই তো? ওকে, চলো। পার্ট 3 তো নাকি অপটিক্সের? যতটুকু যা মনে পড়লো আমার তাই বললাম। হুম, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, কারোর কি মনে আছে পার্ট 2 অবধি আমরা কি দেখেছি? বেসিক্যালি প্লেন মিররের কথা দেখেছি, তাই না? মানে ধরো এরকম একটা মিরর রইলো। এটা কি পার্ট 1 2 তে যা দেখেছি এটাকে কি বলা হবে? একটা প্লেন মিরর, তাই তো? হ্যাঁ, বাট বাস্তবে তুমি যখন কাজ করবে সবসময় প্লেন মিরর হবে না। তো প্লেন মিরর ছাড়াও আরেকটা মিরর রয়েছে যেটাকে আমরা বলি স্ফেরিক্যাল মিরর। এই সবাই বুঝলে কি বললাম? প্লেন মিরর তো একটা, ঠিক আছে, বাড়ির আয়না যেটা দেখলে, বাড়ির আয়না ছাড়াও আমাদেরকে কাজ করতে হবে কি আরো অন্য ধরনের আয়না নিয়ে, যার অন্যতম এক্সাম্পল কি স্ফেরিক্যাল মিরর। প্রথম কথা, স্ফেরিক্যাল মিরর কাকে বলে? দেখো, ধরো এটা সার্কেল রয়েছে, ধরো এটা সার্কেল রয়েছে, ভালো করে বুঝবে। দুটো কি এঁকেছি? সার্কেল এঁকেছি, তাই তো? আচ্ছা, এবার সার্কেলের আমি দুটো কন্ডিশন বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। সার্কেলে আমি দুটো কন্ডিশন বলছি, ঠিক আছে? একটা হচ্ছে, আচ্ছা, তোমরা জানো তো এই যে কাঁচের পেছন দিকে তুমি যদি পারদের একটা প্রলেপ দাও বা চকচকে টাইপের কোনো একটা প্রলেপ দাও, তাহলে সেটাই তো তোমার বেসিক্যালি আয়না হিসাবে কাজ করবে, ইয়েস অর নো? জেনারেলি যে কোনো কাঁচের পেছন দিকটায় একটা ধরো ট্রান্সপারেন্ট গ্লাস আছে, তার পেছন দিকটাতে তুমি যদি একটা পারদের লেয়ার দিয়ে দাও, তাই না? বা এমন কিছু লেয়ার দাও যেটা একটা একটা খুব গ্লেসি টাইপের জিনিস, তাই না? যেটা যেটা লাইট কে রিফ্লেক্ট করে দেয়, খুব খুব স্মুথি একটা জিনিস। তো এরকম একটা খুব স্মুথ সারফেস কে তুমি যদি কনসিডার করো, তাহলে কি দেখতে হবে? সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? সেটা একটা বেসিক্যালি কোনো না কোনো মিররে কনভার্ট হয়ে যাবে, তাই তো? এবার তুমি ধরে নাও ফুটবলের মতন, এটাকে এটাকে ম্যাথামেটিক্যালি বা আমরা জিওমেট্রিক্যালি বলতে পারি একটা স্ফিয়ার, মানে ফুটবলের মতন শেপ। সেটা এবার তুমি দুভাবে ট্রাই করছো। কি? একটা হলো যে তুমি পারতটাকে, ভালো করে বুঝবে, তুমি দাঁড়াও, হ্যাঁ, তুমি পারতটাকে একবার বাইরের দিকে লাগাচ্ছ, এই কথা বুঝলে? ফুটবলের বাইরের দিকটা তুমি পারতগুলোকে লাগিয়ে দিয়েছো, তাই তো? এটা একটা কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশনে তুমি কি করতে পারো? যাতা সে যাতা কি করতে পারো? এনিওয়ান? স্যার, আমি ভেতরের দিকে পারতটাকে লাগিয়ে দিতে পারি, বাইরেটাকে আয়না হিসাবে কাজ করতে পারি, ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। দুটো জিনিস বোঝার চেষ্টা করো। প্রথম কেসে আমরা কি করেছি? পারতটাকে কোথায় লাগিয়েছি? বাইরে। তাহলে আয়নাটা কোন দিকটা ইউজ হবে? মিররটা কোন দিকটা ইউজ হবে? ভিতরের দিকটা। এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেস, এখানে পারতটা কোন দিকে লাগিয়েছি? স্যার ভেতরে। আর মিররটা কোন দিকে পাবো আমরা? বাইরের দিকে। সবার কাছে এই দুটো জিনিস ক্লিয়ার হলো? এবার গোটা ফুটবলটা তো নিয়ে তার কাজ করতে পারবো না, কারণ এরকম একটা শেপ কাছে আনাটা খুব ক্রিটিক্যাল, তাই না? তো ওই জন্য আমরা কি করি, কনসেপ্টটা বোঝা গেল কোথা থেকে আসলো, এর বেসিক ফান্ডামেন্টালটা কি? মানে একটা একটা স্ফেরিক্যাল মিররটা কিভাবে বানাবো, তার বেসিক ফান্ডামেন্টাল, তার বেসিক ক্যালকুলেশন বা বেসিক জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম: একটা স্পিয়ারের গায়ে একবার ভেতরের দিকে একবার বাইরের দিকে আমি পারদকে প্রলেপ করবো, সেটার বেশি আয়না পাবো। কিন্তু এবার গোটা স্পিয়ারটা তো বানানো পসিবল না, প্র্যাকটিক্যালি পসিবল না। তুমি ভাবো না কতটা ক্রিটিক্যাল হয়ে যাবে। তো ওই জন্য আমরা পুরো ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ফরমেশন, ম্যাথামেটিক্যাল মডেল, তার ডিজাইনিং সমস্ত কিছু স্পিয়ার ধরে করি। বাট যখন আলটিমেটলি আমি আয়নাটা নেব, সেটা তো আমার ম্যাক্সিমাম 180 ডিগ্রি ছাড়া কভার না করি আমার তো লাভ নেই, কারণ 360 ডিগ্রিতে আমি দেখবো কি করে? আমরা মানুষ হিসাবে যদি আমরা দাঁড়িয়ে থাকি, আমরা ধরো একটা মানুষ, আমরা দাঁড়িয়ে আছি, তো তুমি যখন তোমার ভিশনটা করবে ম্যাক্সিমাম তুমি কি 180 ডিগ্রি তো কভার করবে। কথা বুঝলে কি বুঝলে না বাবা? প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জাদা সে জাদা কি করবে? তুমি স্যার, স্যার আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 180 ডিগ্রি কভার করব, এর বেশি তো কভার করার আমার দরকার নেই, তাই না?
সো ফ্ল্যাট টু ফ্ল্যাট কি ज्यादा से ज्यादा 360 কোনোদিনই করো, মোট কথা আমি এটা বলতে চাইছি। অনেক বলবে স্যার 180 তো বেশিও করতে পারি, মোট কথা 360 ডিগ্রি আমরা কখনোই কভার করবো না, তাই না? তো ওই জন্য আমরা কি করি, এই দু জায়গাতেই আমরা একটা এই স্ফিয়ারের দুটো অংশকে কেটে নিই। এবার যখনই তুমি এরকম কেটে নেবে তাহলে তুমি দুটো জিনিস পাবে, এনিওয়ান, যখন এরকম কেটে নেবে তাহলে দুটো জিনিস পাবে কি স্যার? প্রথম তাহলে মিররটা এইরকম টাইপের শেপ চলে আসবে, এটা একটা মিরর হয়ে যাবে, কারণ আমরা শুরুতেই বললাম 360 নিয়ে আমার কোনো কাজে হবে না। আর এইটা কি হয়ে যাবে এনিওয়ান? স্যার ভেতরের দিকটা পারদ আছে, বাইরের দিকটা আয়না। এবার ছোটবেলায় পড়েছিল ইংলিশে কি বলা হয় এনিওয়ান? কনভেক্স স্যার, এইটাকে বলা হয় কনকেভ। কনকেভ কনভেক্স মিরর। এটাকে বলা হয় কনকেভ মিরর, কথা বুঝলে? ঠিক আছে, আর এটাকে বলা হয় কনভেক্স মিরর। আচ্ছা, মনে রাখার একটা সহজ উপায় বলবো, আমরা ছোটবেলায় যেভাবে মনে করতাম, কনকেভ, কনটাকে ভুলে ভুলে যাও, ঠিক আছে, কনটাকে ভুলে যাও, কেভ মানে কি? গুহা। তো গুহার ভেতরে আমরা ঢুকি, তাই তো? তার মানে দেখো রেস গুলো যখন এই খাঁজের ভেতরে ঢুকবে তখন সেটাকে বলো কেভ, কেভ মানে গুহা। একটা মনে রাখো, অটোমেটিক্যালি আরেকটা বেরিয়ে চলে আসবে, বুঝলে? আমরা যখন ছোটবেলায় করতাম ভুলে গুলিয়ে যেত খুব, জানো তো, কনকেভস আর কনভেক্স নামটাও একই রকম, আর গুলিয়ে যাবে না, স্বাভাবিক গুলিয়ে যাবে। তা আমরা কিভাবে মনে রাখতাম? কেভ মানে গুহা, গুহা মানে যেটা গুহার মানে কোন একটা কিছুর ভেতর ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো এখানে ভালো করে দেখো, খাঁচার ভেতর মানে এই যে স্পিয়ারের ভেতরের দিকটা যখন আমি তাকাচ্ছি তাহলে সেটা গুহার মতন ফিল করছে, গুহার ভেতরে আমরা ঢুকি, তাই না? তাহলে কোন খোপের ভেতর ঢুকছি, তাহলে এইটা হচ্ছে আমার কনকেভ। তাও অটোমেটিক্যালি বুঝতে পেরেছো, যেটা খোপের বাইরের দিকে থাকছে তাহলে সেটা কি হয়ে যাবে? কনভেক্স হয়ে যাবে, কথা বুঝলে বাবা? তাহলে মিরর, স্ফেরিক্যাল মিরর, আচ্ছা এই দুটোই কার এক্সাম্পল এনিওয়ান? কেউ যদি আমাকে বলে এই দুটো কার এক্সাম্পল? স্যার স্ফেরিক্যাল দুটোই মিরর। হচ্ছে স্ফেরিক্যাল মিরর। সবার কাছে ক্লিয়ার হলো? স্ফেরিক্যাল মিরর। আর কনস্ট্রাকশনটা বুঝলে কিভাবে করা হয়? স্যার বেসিক্যালি স্ফিয়ার ধরে সেখান থেকে করা হয়, বাট গোটা 360 ডিগ্রি আমরা কাজে লাগে না, তাই জন্য আমরা এইভাবে করি। তাহলে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, এই কথা বুঝলে সবাই? জল ভাত। তাহলে মিরর কত ধরনের? দু ধরনের, একটা হচ্ছে কনকেভ মিরর, আর একটা হচ্ছে কনভেক্স মিরর। বোঝা গেল? আচ্ছা, কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়ে যায় আর কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়ে যায়, এটাকে একটু ইংলিশে লিখে নিতে হবে বাবা, ইংলিশে লিখে নিতে হবে। এনিওয়ান? স্যার এটার ক্ষেত্রে দাঁড়াও, হুম, এটার ক্ষেত্রে আম, কি বলে, হ্যাঁ শুধু এইভাবে লেখো, অত কিছু ডিটেল দরকার নেই, এইভাবে লেখো কোন দিকটা মানে চকচক কোন দিকটা করবে। এটা তো এই এই হ্যাশ লাইনটা তো পারদের দিকটা, কথাটা বুঝলে? হ্যাশ লাইনটা তো পারদের দিকটা, তাহলে এই যে ভেতরের দিকটা যেটা আছে এই দিকটাই তো চকচক করবে, ঠিক কিনা? আরে বাবা এটা তো পারদের দিক, পারদের দিকে কেন করবে? যে এটা পারদটা যেদিকে দেখা যাবে মানে এই ভেতরের দিকটা, তাই তো? বাইরের দিকে যদি পারদ হয় তাহলে ভেতরের দিকটা কি হবে? চকচক করবে। সেটাকে আমরা ইংলিশে কি বলবো? যে রিফ্লেক্টিং সারফেস বলতে পারি। ইংলিশে কি আমরা বলতে পারি এটাকে? রিফ্লেক্টিং সারফেসটা কোন দিকে থাকবে? কনকেভ মিররের রিফ্লেক্টিং সারফেসটা কোন দিকে হবে? ভেতরের দিকে হবে, ঠিক তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। আর আর অ্যান্ড কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়ে যাবে? স্যার বাইরের দিকটা হয়ে যাবে, স্পিয়ারের বাইরের দিকটা হয়ে যাবে রিফ্লেক্টিং সারফেস। এটা থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, আবারও বলছি। কেউ যদি বলে যে কনভেক্স আর কনকেভ এই দুজনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এক কথায় হবে কনভেক্স মিররের ক্ষেত্রে কনভেক্স মিররটা যে স্পিয়ারের অংশ সেই স্পিয়ারের ভিতরের দিকটা রিফ্লেক্টিং সারফেস থাকে, আর কনভেক্স মিরর হচ্ছে এমন মিরর যেটা কোনো একটা স্পিয়ারের অংশ সেই স্পিয়ারের বাইরের দিকটা কি হয়ে যায়? রিফ্লেক্টিং সারফেস থাকে। সবার কাছে ক্লিয়ার? জলভাত। রিফ্লেক্টিং সারফেস মানে আর কিছুই নয়, যে আয়নার দিকে তাকায় দেখো, আয়না, আচ্ছা কোনোদিন আয়নার কাঁচটাকে খুলে দেখেছো কোনোদিন বাইরে? কেউ কি দেখেছো কোনোদিন আয়নার কাঁচটা?
এটা যদি আয়নার কাঁচ হয়, দেখেছো, খেয়াল করে দেখবে যেদিকে আমরা আয়নাটা দেখতে পাই, ধরো এইদিকে তুমি দেখছো, এইদিকে তোমার চোখ আছে, এদিকে যদি তুমি দেখছো, এর পেছন দিকটা কিন্তু দেখবে লাল হয়, ব্ল্যাক থাকে, নয়তো রেড থাকে পেছনের দিকটা, তাই না? মানে ওই যে পারদ দেয়, পারদের পেছনের দিকটা হ্যাঁ ঢেকে স্যার। দেয়, কারণ ওটা লাল বা এ করে। ছোটবেলা আমরা তো খুব দেখতাম এই জিনিসগুলো, যে কি আছে হ্যাঁ পেছনে, স্যার। আয়নার পেছনটায়। তো ওই যে জিনিসটা দেখো, তাহলে একদিকটা কিন্তু তুমি দেখতে পাবে না, তাহলে ওই দিকটা কিন্তু রিফ্লেক্টিং নয়। যেদিকটা কালো বা রেড কালার দেওয়া আছে, মানে ওটা পারদের দিক, ওই দিকটা তুমি দেখতে পাবে না, তাহলে ওটা রিফ্লেক্টিং সারফেস নয়। যেদিকে তুমি তোমার নিজের ছবি দেখতে পাচ্ছ সেটাই তোমার রিফ্লেক্টিং, তাহলে এইদিকে আয়না হলে এই দিকটাই কি তোমার রিফ্লেক্টিং সারফেস। তাহলে বোঝা গেল সবার কাছে হোয়াট ইজ রিফ্লেক্টিং সারফেস? জলভাত। তাহলে এই রিফ্লেক্টিং সারফেস দিয়ে যদি কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে, কনভেক্স মিরর কাকে বলে, কনকেভ মিরর কাকে বলে, সবার কাছে জলভাত, আশা করি ঠিক তাই। আচ্ছা, এবার দ্বিতীয় জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, দেখি কে বলতে পারে। কনভেক্স আর কনকেভ দুটোর ক্ষেত্রেই কোথা থেকে এলো জিনিসটা, বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা কি? স্যার বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে আমার স্ফিয়ার, তাই তো? আর তোমরা ছোটবেলা থেকে জেনে এসছো, এটা যদি আমার স্ফিয়ার হয়, তার দুটো জিনিস কম্পালসারি থাকে। একটা হচ্ছে তার সেন্টার, তাই তো? আর আরেকটা হচ্ছে সেই সেন্টার পয়েন্ট থেকে ওই সার্কামফারেন্সের ওপর বা পরিধির ওপর যে কোনো একটা পয়েন্টকে যদি কানেক্ট করে দিই, এই ইন্টারমিডিয়েট লাইনটাকেই বলা হয় সেই গোটা স্ফিয়ার বা সেই গোটা সার্কেলের কি রেডিয়াস, তাই তো? তাহলে দুটো জিনিস কম্পালসারি থাকবেই, যেহেতু স্ফিয়ারের অংশ। স্ফেরিক্যাল মিররটা কার অংশ? যে কোনো একটা তোমার স্ফিয়ারের অংশ। তাহলে স্ফিয়ারের দুটো জিনিস আমরা পাবো, কি? একটা হচ্ছে সেই স্ফিয়ারের যে সেন্টার পয়েন্ট, দ্যাট ইজ সেন্টার অফ দ্য স্ফিয়ার, আর সেই সেন্টার পয়েন্ট থেকে ওই সার্কামফারেন্সের ওপর মানে স্ফিয়ারের পরিধির ওপর যে কোনো একটা পয়েন্টকে কাট করলে যে ডিস্টেন্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় সেই স্ফিয়ারের রেডিয়াস, তাই তো? এবার আমাকে বলো একটা কথা, এখানে তাকাও। আমি যদি স্ফিয়ারটাকে কমপ্লিট করতাম, তাহলে এটা কোনো একটা কোনো সার্কেলেরই অংশ পেতাম, ঠিক তো? হ্যাঁ, তাহলে সেই দুটো সার্কেলেরই খেয়াল করে দেখো তো, একটা করে সেন্টার পয়েন্ট থাকবে তো, সি। বাবা আমি কেটে নিয়েছি, বাট বাস্তবে তো ওটা একটা স্ফিয়ার, মানে একটা সার্কুলার সেকশন, তাই না? তাহলে তার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে আর। কথা বুঝলে বাবা? সেটা বোথ, সেটা কনকেভও হতে পারে, কনভেক্সও হতে পারে, ডাজন্ট ম্যাটার। তাহলে দুটো জিনিস আমরা পাবো। এই সি পয়েন্টটাকে আমরা কি বলে থাকি? সি পয়েন্টটাকে কি বলবো? এটাকে বলবো সেন্টার অফ কার্ভেচার। ফিজিক্সের ভাষায় বলছি সেন্টার অফ কার্ভেচার, বাট তুমি এটা জানো বেসিক্যালি ম্যাথামেটিক্যাল ভাষায় বললে এটা কি হয়ে যাবে? সেন্টার অফ দা স্ফিয়ার। এই ঠিক বললাম? কথা বুঝলে? হুম। আর এই যে ডিস্টেন্সটা, যেটাকে আর বলছি, এইটা কি? এই আরটা কি বাবা? রেডিয়াস। ভেরি গুড। তাহলে এটারও দুটো ভাষা, একটা ফিজিক্সের ভাষায় বলবো রেডিয়াস অফ কার্ভেচার, আর ম্যাথামেটিক্যাল ভাষায় বা কনসেপচুয়ালি আমরা কি বলতে পারি বেসিক্যালি? রেডিয়াস অফ দা স্ফিয়ার। সবার কাছে ক্লিয়ার হলো দুটো জিনিস? দেখো আমি ভালাই এই ছোট অংশ দেখাই, বাট এই ছোট্ট অংশটা বাস্তবে কার অংশ? একটা স্ফিয়ারের অংশ। তাহলে সেই স্ফিয়ারের ডেফিনেটলি দুটো জিনিস থাকবে, একটা রেডিয়াস আর একটা সেন্টার পয়েন্ট। তাহলে এই কনকেভ মিরর বলো বা কনভেক্স মিরর বলো, দুটোরই দুটো জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট আর একটা হচ্ছে তার রেডিয়াস। সেন্টার পয়েন্টটাকে কি বলা হবে সেই মিররের? বারবার বলছি মিরর দিয়ে, আমরা যতই বলি স্ফিয়ার স্ফিয়ার, বাট বেসিক্যালি এটা কি নিয়ে কাজ করছি? মিরর নিয়ে কাজ করছি। তাহলে সেন্টার পয়েন্টটাকে আমরা কি বলবো? সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা কার্ভেচার কেন বলছি? কারণ বেসিক্যালি ও কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে।
তাই না? তুমি ভালো করে ভেবে দেখো, বেসিক্যালি ওর কার্ভটাই, ও কতটা স্মুথ কি কতটা ব্যাকা আছে ওটা ডিপেন্ড করছে কার ওপর, ওর কার্ভেচারের ওপর। তাহলে ওই ব্যাকা মিররটা, মানে এই যে একটা শেপের, আগে যেমন স্টেট, আগে যেমন করেছিলাম প্রথম ক্লাসে স্টেট, কোনো ব্যাকা ছিল না। তাহলে এখন তো একটা ব্যাকা এসছে, তো ব্যাকাটাকে ইংলিশে কি বলবো? কার্ভেচার। সেটা কে ডিনোট করবে? দুজন ভদ্রলোক ডিনোট করবে, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রেডিয়াস। তো ওই জন্য এই দুটো জিনিস আমাদের নামটা কার্ভেচার টার্মটাকে নিয়ে এসছে। ক্লিয়ার? এবার নেক্সট, স্যার এটা তো বুঝে গেলাম স্পিয়ারের অংশ, স্পিয়ার থেকে আসছে, তাই জন্য একটা সেন্টার পয়েন্ট, একটা রেডিয়াস থাকবে। এবার দেখো মজার বিষয়, আবার সেই একই জিনিস। দেখো আমি এটা কি মিরর গো? এক চান্সে যাদের গুলিয়ে যায় তাদের জন্য বলছি, কি বলেছিলাম? কেভ মানে গুহা, গুহার ভেতরে ঢুকে গেলে কনকেভ। তাহলে কোনটা কনকেভ আর কোনটা কনভেক্স বাবা? গুহার ভেতরে ঢুকছো, বাঁ দিকেরটা কি? এখনো দেখতে হবে। ভেরি গুড। এই যে বললাম এর আগে, দেখো এখানে পিকচার দিয়ে দেখিয়ে দিয়েছি, কনকেভ, গুহার ভেতরের দিকে ঢুকছি, এই যে গুহার ভেতরের দিকে ঢুকছি কনকেভ, আর গুহার বাইরের দিকে কনভেক্স। বুঝলে? তো এটা কনকেভ, এটা কনভেক্স, গোলাবে না। এবার দেখো দুটোর ক্ষেত্রে একটা জিনিস বোঝো, কে ছিল? স্যার সি ছিল। দুটোর ক্ষেত্রেই কে ছিল? সি ছিল। আচ্ছা রেডিয়াস মানে তো যে কোনো দিকে রেডিয়াস, মানে রেডিয়াস মানে, আমি এটা মুছে দেবো পরে, হ্যাঁ, রেডিয়াস মানে এই দিকেও রেডিয়াস, রেডিয়াস মানে এই দিকেও রেডিয়াস, রেডিয়াস মানে এই দিকেও রেডিয়াস, এরকম যে কোনো দিকে রেডিয়াস তো। আরে বাবা রেডিয়াস মানে কি? সেন্টার পয়েন্ট থেকে যে কোনো সার্কামফারেন্সের যে কোনো দিকে টেনে নিন একটা লাইনকে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটাই তার রেডিয়াস হয়ে যাবে, তাই না? এবার দেখো আমি বোঝানোর জন্য বলছি, এই একটা লাইন টানলাম, তাহলে এটা কি হয়ে যাবে? তার রেডিয়াস হয়ে যাবে, তাই তো? সেম ভাবে এদিকেও আমি টানলাম, এটা কি হয়ে যাবে? তার আর রেডিয়াস হয়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি যে কোনো দিকে টানা আর এই পার্টিকুলারলি মিররের গায়ে টানা, দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক? এবার শুনে নাও, এই মিররের মোটামুটি মিডিল করে যে কোনো একটা পয়েন্টকে যদি আমরা কনসিডার করে নিই, মোটামুটি এই যে মিররটা আছে, মিররটা অ্যাকচুয়ালি কোথা থেকে কত দূর অব্দি আছে আমি একটু হাইলাইট করে দিচ্ছি দরকার বললে, যারা বুঝতে পারছো না। মিররটা তো আমার এখান থেকে এতটুকু, দেখো মিররটা আমি ইয়েলো করে দিচ্ছি, মিররটা আমার এতটুকু, বাকিটা আমার কিন্তু এমনি ফাও এঁকেছি, ডববাজি গল্প বোঝানোর জন্য। মিররটা আমার এতটুকু, এখানেও মিররটা এতটুকু। এবার দেখো এই মিররের মোটামুটি সেন্টার পয়েন্ট থেকে আর এই যে স্পিয়ারের যে সেন্টার পয়েন্ট, সেটাকে যদি যুক্ত করি একটা লাইন পাবো, এটাকে নাম দিয়ে দাও পি পয়েন্ট, এটাকেও নাম দিয়ে দাও পি পয়েন্ট। আবার বলছি সেটা কনকেভ হতে পারে, কনভেক্স হতে পারে, দুটোর ক্ষেত্রে কি করেছি আমরা? সেন্টার অফ কার্ভেচার থেকে মিররের মিড পয়েন্টকে আমরা যদি জুড়ে দিই, তাহলে সেই যে ডিস্টেন্সটা, আচ্ছা আগে এই যে মিররের মিড পয়েন্টটাকে কি বলা হয় মনে রাখবে? এই মিররের মিড পয়েন্টটা যেটা পি, এই পি কে বলা হয় পোল অফ দ্য মিরর। কি বলা হয়? পোল বলা হয়, পি ফর পোল। ঠিক আছে? এই পোলটাই কি বেসিক্যালি সেন্টার অফ মিরর। এটা কি সেন্টার অফ মিরর। কিভাবে পেলাম? কি করে পেলাম? স্যার সার্কেলের যে সেন্টার, সেই সেন্টারের একদম মিড বরাবর, মানে সার্কেলের মিড বরাবর আপনি সেন্টার লাইনটাকে এক্সটেন্ড করে, ও রেডিয়াসটাকে এক্সটেন্ড করে আপনি কাট করিয়ে দিন আপনার। আর অনেকে এটা বুঝতে পারছে না কথাটা আমি কি বলতে চাইছি। আরে বাবা স্ফিয়ারটার যদি আমি মিড লাইনটাকে খুঁজে বার করি, এরকম হবে তো? হ্যাঁ দেখো, মিড লাইনটাকে যদি খুঁজে বার করি আমি, এরকম হবে তো? হ্যাঁ, সেই মিড লাইনের সেন্টার পয়েন্ট থেকে তুমি ওই লাইনটাকে এক্সটেন্ড করে মিরর গায়ে কাট করিয়ে দাও, কাট করলে মিররের গায়ে যে পি পয়েন্টটা পাবে সেটাই কে বলা হবে সেই স্ফেরিক্যাল মিররের সেন্টার অফ দ্য মিরর, যেটাকে আমরা কি বলবো? পি বলবো। কথা বুঝলে বাবা? এই পয়েন্টটাকে পি বলবো। পোল কাকে বলবো? পোল কাকে বলবো? এইটুকু জায়গাকে বলবো, এই যে ছোট্ট পয়েন্টটা দেখো রাউন্ড করে দিচ্ছি, এই জায়গাটায় কি বলবো? পোল। এই জায়গাটায় কি বলবো বাবা? পোল। সবাই বোঝা গেছে? এই হ্যাঁ স্যার। সবার কাছে বোঝা গেছে? এবার শুনে নাও, তাহলে সার্কেলের কিন্তু তুমি এখন তিনটে জিনিস পেলে, কি? সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, আরেকটা হচ্ছে ওই তোমার মিররের যে মিড, মোটামুটি মিড পয়েন্ট, সেটাকে আমরা বলছি পোল। এবার দেখো এই পোলকে যদি আমি সেন্টার অফ কার্ভেচারের সাথে যদি যুক্ত করি, তাহলে একটা লাইন পাবো যেটা অলমোস্ট আর কিছুই নয়, রেডিয়াস অফ কার্ভেচারকে রিপ্রেজেন্ট করে। কিন্তু মনে রাখবে বাকি রেডিয়াস আর এই রেডিয়াসের মধ্যে একটা তফাৎ আছে। এই রেডিয়াসটা কি?
সেন্টার অফ কার্ভেচার এবং পোলকে কানেক্ট করছে, বাকি কোনো রেডিয়াস কিন্তু অন্য জিনিসকে কানেক্ট করে না। তুমি ধরো তুমি বললে স্যার আমি এখানে একটা নেব রেডিয়াস, নাও। আরে বাবা, এই রেডিয়াস আর এই রেডিয়াস কি দুটো সেম জিনিস নাকি? কোনোদিনই নয়। ওটা রেডিয়াস মানে যে কোনো রেডিয়াস, আর এই রেডিয়াস মানে স্পেশালিটিটা কি? স্যার স্পেশালিটি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার আর পোলকে কানেক্ট করছে কোনো একটা স্পেরিক্যাল মিররের। তো মনে রাখবে স্পেশাল টাইপের যে ছোট্ট লাইনটা হাইলাইট করে দিচ্ছি, এই যে লাইনটা বা এই যে লাইনটা, এই লাইনটার একটা নাম আছে, এটাকে বলা হয়, মনে রাখবে, এই যে সিপি লাইন। ঠিক আছে, এই সিপি লাইনটাকে বলা হয় লাইন জয়নিং বাই সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড কি পোল is called as, এটাকে কি বলবো? এটাকে বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য স্পেরিক্যাল মিরর। মনে রাখবে এটাকে কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। তাতে পাতি বাংলায় কেউ বলতে পারবে, বোঝাতে পারবে আমাকে হোয়াট ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস? স্যার প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যেটা সেন্টার অফ রেডিয়াস এবং পোলকে যুক্ত করে এমন একটা স্ট্রেট লাইন। বোঝাতে পারলাম? বা এমন একটা লাইন, যে লাইনটা স্ফেরিক্যাল মিররের পোল এবং মিররের সেন্টার অফ কার্ভেচারকে জয়েন করে, সেই লাইনটাকেই আমরা কি বলি? প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে এইটা কি? প্রিন্সিপাল অ্যাক্সিস। বুঝলে? এই সবাই বুঝলে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, কেউ একটা জিনিস মাথায় ঢুকলো না, স্যার আপনি বলছিলেন কেটে নিচ্ছেন কেটে নিচ্ছেন কেটে নিচ্ছেন। আচ্ছা, কেউ তো আমাকে এটা বললে না, ভালো করে বুঝবে, কেউ তো আমাকে এটা বললে না স্যার একটা স্ফিয়ার যখন একটা, দেখো আমি তো এটা সার্কুলার দেখাচ্ছি, বাট এটা তো কি একটা জিনিসটা স্ফিয়ার যখন বলছি, বেসিক ডিফারেন্স বলতে পারবে একটা একটা সার্কেল একটা স্ফিয়ারের মধ্যে তফাৎটা কি? যখন আমি বলছি সার্কেল তখন এটা একটা 2D ডায়াগ্রাম, আর যখন আমি বলছি একটা স্ফিয়ার, এটা কি স্যার? একটা 3 ডাইমেনশনাল জিনিস, তাই না? তো আমি সার্কেলে একটা ছোট্ট অংশ কাটলে এটা পাই একটা আর্ক, তাই না? বাট যখন স্ফিয়ারের একটা অংশ কাটবো, ভালো করে বুঝবে, 3D তে এটা একটা স্ফিয়ারের যখন অংশ কাটবো, তো সেটা আমি যতই এরকম দেখাই পিকচার, কিন্তু বাস্তবে খেয়াল করে দেখো তো এইরকম একটা জিনিস পাবে তো। আরে বাবা, তরমুজের একটা স্লাইস কেটে নিয়েছো, আলুর একটা সাইজ কেটে নিয়েছো, কথা বুঝলে? হ্যাঁ, একটা পেয়ারা স্লাইসকে কেটে নিয়েছো, একটা একটা কমলা লেবু না, কি বলবে বলো না, তরমুজটাই বেটার হবে এক্সাম্পল, তরমুজের একটা সাইড থেকে একটা পোর্শনকে কেটে নিয়েছো গোটা তরমুজের, তাই না? তাহলে সেখানে একটা জিনিস আমরা খেয়াল করছি না, বাট করাটা উচিত ছিল। এখানে যখনই কাটছি একটা তল পাবো তো। এই বাবা, যতটা বোঝানো পসিবল আমি বলছি, এখানে একটা তল পাবো তো। হ্যাঁ স্যার। এই তলটাকে বলা হয়, মনে রাখবে, এই তলটাকে বলা হয় অ্যাপারচার। কি বলবো? অ্যাপারচার। আবারও বলছি, স্যার একটা স্ফিয়ারের গায়ে পারদ লাগিয়ে দিয়ে আমরা একটা স্ফেরিক্যাল মিরর তৈরি করি, বাট সেই স্ফেরিক্যাল মিররটাকে প্র্যাকটিক্যালি এক্সাম্পল কাজে লাগানোর জন্য আমাকে সেই স্ফিয়ারের একটা অংশকে কাজে লাগাতে হবে, গোটা 360 ডিগ্রিকে নিয়ে তো আমি কাজে লাগাতে পারবো না, একটা ছোট্ট অংশকে নিতে হবে। তো যখনই আমি অংশ নিতে যাব, তাহলে সেই সেই তোমার স্ফিয়ারটাকে একটা অংশকে কেটে নিতে হবে। তো যখনই কাটবো সেখানে একটা তল পাবো, সেই তলটাকে বলা হয় অ্যাপারচার। এবার ভালো করে দেখো, যখন একটা তল আছে, সেই তলটাও তো আবার এরকম নয় যে চৌকো তল, এটা তো চৌকো তল নয় বাবা, এটাও তো একটা সার্কুলার সেকশন। তাহলে এরও একটা কি থাকবে এনিয়ন বাবা? কি হবে এর একটা? সেন্টার। তার আর রেডিয়াস রেডিয়াস। থাকবে, ভেরি গুড, রেডিয়াস থাকবে। তাহলে মনে রাখবে এই আর্টটাকে বলা হয় রেডিয়াস অফ অ্যাপারচার। অনেক সময় প্রশ্ন যদি এটা বলে রেডিয়াস অফ অ্যাপারচার অফ এ স্ফেরিক্যাল মিরর গিভেন বাই অমুক তমুক,
তোমার যেন মাথায় একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ রেডিয়াস অফ কার্ভেচার। এটা যেন গুলিয়ে ফেলো না। অনেকে এটা ভাবতে পারে ওই তো স্যার রেডিয়াস অফ কার্ভেচার বলেছিল, মানে মিররের সেন্টার অফ পয়েন্ট থেকে মিররের ওই স্পেয়ারের গায়ে যে কোনো একটা পয়েন্টকে কালেক্ট করে দেবো, যে রেডিয়াসটা পাবো সেটা সেটা আলাদা জিনিস। আর এটা হচ্ছে যে কেটে নিচ্ছে ওই যে তলটা, সেই তলটার আবার যে রেডিয়াস, কথা বুঝলে? মানে অ্যাকচুয়ালি এইখান থেকে এইটুকু পোর্শন, এই সেন্টার পয়েন্ট থেকে, এটা যদি সেন্টার পয়েন্ট হয়, এখান থেকে এই নিচ অব্দি যে হাইটটা, সেটা আমার আর, কথা বুঝলে? যদি বাঁদিকে দেখাই এখান থেকে এই এতটুকুটা, এটা হচ্ছে আমার আর, সেটাই হচ্ছে রেডিয়াস অফ অ্যাপারচার। গোলাবে না তো কারোর? কারোর গোলাবে না তো? চল ভাত। হুম, হ্যাঁ স্যার। একটু বড় করে দিই তাহলে জিনিসটা বেটার হবে। বড্ড ছোট হয়ে গেছে, দেখে নাও। ঠিক আছে? স্যার একটু উপরে তোলেন। হুম, দাদি কই? দেখে নাও। আব্বু দাদি কই গো? আচ্ছা, ঠিক সার্কেল আছে, 2D, হ্যাঁ, স্ফিয়ার 3D। চলো, আচ্ছা হলো। তাহলে স্যার মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। অ্যাপারচার কি জিনিস বুঝলাম, পোল কি জিনিস বললাম, স্ফিয়ার কি জিনিস বুঝলাম, তাই তো? এবার নেক্সট হেডিং দাও। স্যার সার্কেলটা একটু বুঝিয়ে দেন, ওটা বুঝতে পারলাম না। কোনটা বাবা? হ্যাঁ, হাফ সার্কেল এটা। এই যে হাফ সার্কেলের জায়গাটা, আমি হ্যাঁ। বললাম একটা ফুটবল যখন আছে, ভালো করে ভাবো, ফুটবল মানে তরমুজ ভাবো, তরমুজ, ওয়াটারমেলন, ঠিক আছে? তরমুজ, তরমুজ দেখেছো তো? তরমুজের একটা সাইড থেকে যদি কেটে নাও, ভেতরের দিকটা এরকম, এখানে এই জায়গাটা একটা লাল মতন পাবে তো, এটাতে একটা তল তো, কথাটা বুঝলে? সেই তলটাকেই বলা হয় অ্যাপারচার। তরমুজের গা বরাবর একটা সাইজকে তুমি কেটে নামিয়ে দিচ্ছ পুরো, তো ওই যে লাল মতন যে জায়গাটা পাবে, ওই তলটাকে বলা হয় অ্যাপারচার, কথা বুঝলে? অ্যাপারচার, পেমেন্ট হয়ে গেছে স্যার, টাকা। এই বুঝলে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার দেখো, একটু মিউট করো, মিউট করো, নাহলে বাকিদের অসুবিধা হবে। মিউট করো গো। এবার দেখো, ফোকাস বা ফোকাল পয়েন্ট, ঠিক আছে? এটা কি জিনিস দেখো, এটা একটা কি, আবার একই জিনিস, গোলাবে না, কি জিনিস? কনকেভ মিরর। কনকেভ, গুহা, গুহা, গুহার ভেতর ঢুকে যাচ্ছি, কনকেভ মিরর। এটা হয় বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে, এই ট্রান্সলেশন গুলো হলে হয়, আমাদেরও হয়েছে, তোমাদেরও হবে, এরকম কিছু ব্যাপার না। এবার যেটা নিয়ে যে থাকবে, বুঝতে পেরেছো তো? যেমন আমি এখন বাংলাটা ভুলেই গেছি, ঠিক আছে? তো এটা হবে, যেটা জিনিসটা নিয়ে থাকতে থাকতে এটা একটা সময়ের পরে হয়ে যায়। এখন বাংলাটা আমার কিছুই মনে পড়ে না, কিন্তু একটা আমি কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, একটা বাংলা মিডিয়ামেই পড়েছি, তো এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, বুঝতে পেরেছো? এবার দেখো, এই যে লাইনটা, বুঝতে পারছো এটাকে কি বলবো? বলে দিয়েছি অলরেডি, এই লাইনটাকে কি বলবো বাবা? এখানে যদি আমার সেন্টার হয়, যদি সি হয়, আর এটা যদি আমার পি হয়, পি পয়েন্ট যদি হয়, তাহলে এই লাইনটাকে কি বলা হবে? একটু আগে বলে দিয়েছি, কি বলবো? প্রিন্সিপাল কি বলবো? ভেরি গুড, প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই যে লাইনটা আঁকলাম, এটা কি? কনকেভ মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার বলুন কাজের কথা। এবার দেখো, আমি যদি একটা রেকে এই আয়নার দিকে ছুড়ে দিই, প্রথম কথা স্যার, এই রেটা এখানে যাবে, ঠিক? এখানে গিয়ে কি করবে? ও এই দিক বরাবর রিফ্লেক্ট করে যাবে, ঠিক? আবার সেম ভাবে দেখো, নিচের দিকে আমি যদি একটা কোনো সেম একটা প্যারালাল লাইন, প্যারালাল রেটা কিরকম? স্যার এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের আপনি প্যারালাল একটা কোনো রেকে পাস করাচ্ছেন, ঠিক আছে? তো যদি আমি এরকম করি, এও ধাক্কা খেয়ে কি করবে? কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করবে।
মনে রাখবি যে পয়েন্টে এসে, মনে রাখবে যদি আমি এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল কোনো রেকে আমি ছুড়ে দিই এই কনকেভ মিডক্সের দিকে, তাহলে ও ধাক্কাকে এইখানে নিচের দিকে কোনো একটা জায়গা দিয়ে কাট করাবে, ওই দিক দিয়েও কোনো একটা জায়গা দিয়ে কাট করাবে। ক্লিয়ার? বুঝলে? তো এই যে কাট করালো যখন যে পয়েন্টে, এটাকেই আমরা বলবো এফ, যেটাকে বলবো ফোকাল পয়েন্ট বা শুধু ফোকাস বলবো কার, এই পার্টিকুলার কনকেভ মিররের। এটাকে যদি আরেকটু প্র্যাকটিক্যালি বুঝতে হয় ব্যাপারটা, দেখো বেসিক্যালি আমি হাইপোথেটিক্যালি এটা ভাবতে পারি তো যে এখানে এইটা টাচ করেছে মানে এই পয়েন্ট থেকে এই সেন্টারের মধ্যে দিয়ে একটা লাইন আমার পাস হচ্ছে, আর এইখান থেকে এই পয়েন্ট বরাবর একটা লাইন আমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করছে। ঠিক আছে? এটা কি জিনিস? এই যে ডটেড লাইনটা যেটা দিয়েছে এটা কি জিনিস? এনিওয়ান? হোয়াট ইজ দ্যাট? বুঝলে না? দেখো এটা মিররের একটা গা, একটা অংশ যেখানে গিয়ে রেটা ধাক্কা মেরেছে, এখানে একটা মিররের একটা অংশ যেখানে গিয়ে ধাক্কা মেরেছে। ঠিক তাই তো? এই যে মিরর যেটা আছে, এই মিররের এখানটা যদি একটা ছোট প্লেন দিয়ে দিই, সেই মিররের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারি তো? আর প্র্যাকটিক্যালি বলছি, তাহলে একটা পারপেন্ডিকুলার লাইন যখন ড্র করবে সেটা কোথায় পাস করবে বলো তো? মানে নর্মালটা যদি আমি, এটা যদি এন হয় নর্মাল, সেই নর্মালটা কোথা দিয়ে পাস করবে? আরো প্র্যাকটিক্যালি ডিটেল বলছি, কোথা দিয়ে পাস করবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। সেম এখানেও যদি একটা তল ধরে নাও, সেই তলের উপর যদি একটা 90 ডিগ্রি ড্র করো, তাহলে সেই লাইনটা কোথা দিয়ে পাস করবে? মনে রাখবে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। ক্লিয়ার? এবং এই যে রেটা এসছে, এটা তো রে, গুলিয়ে ফেলো না আবার, কোনটা রে কোনটা নর্মাল অ্যাক্সিস সেটা আবার গুলিয়ে ফেলো না। এই যে রেড কালার যেটা, এটা তো রে, এই যে রে, এই যে আবার এই দিক নিচের দিকে এই রে, এই যে রে, এই যে রেড কালার, এটা রে। ঠিক আছে? তো রে তো ফোকাসে গিয়ে যে পয়েন্টে মিট করেছে সেটাকে আমরা ফোকাস বলছি, তো ফোকাসে গিয়ে মিট করেছে, কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু এখানে কন্ডিশনটা কি ছিল? লাইটের যে রেটা, ঠিক আছে, সেটা কিরকম ভাবে এসছে? প্রথম কন্ডিশন কিরকম ভাবে এসছে? স্যার প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা আছে, এটা তো প্রিন্সিপাল অ্যাক্সিস, সেই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো রে আসে তবে এই ঘটনাটা দেখা যাবে। কথাটা বুঝতে পারলে বাবা? তাহলে প্রথম জিনিসটা কি ক্লিয়ার? হুম। আর যখন এইরকম প্যারালাল লাইন আসবে, তাহলে তাহলে ওখানে ধাক্কা খেয়ে, দুটো রেই ধাক্কা খেয়ে একটা কমন পয়েন্টে গিয়ে মিট করবে। সেই কমন পয়েন্টটাকেই আমরা কি বলবো? ফোকাস। জলভাত ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। কারো কোনো অসুবিধা? আরেকবার বলি স্যার। প্রথমত একটা কনকেভ মিরর যখন নেবেন এবং সেখানে সেই কনকেভ মিররের আপনার যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, বাবা এটা কি গোলাবে না, প্রিন্সিপাল অ্যাক্সিস, আর রেস গুলোকে আমি কেমন কনসিডার করেছি? প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে কোনো রে যদি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এটা অলওয়েজ হবে, মনে রাখবে এটা অলওয়েজ সত্য। এই যে স্টেটমেন্টটা বলছি এটা অলওয়েজ সত্য। যদি কোনো কনকেভ মিরর নিই এবং সেই কনকেভ মিররের যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, সেই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি সেটা আপওয়ার্ড দিকে এবং ডাউনওয়ার্ড দিকে বোথ দিকে তুমি যদি দুটো রেকে নাও, সেই রেটা কিরকম হতে হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হতে হবে। যদি এরকম প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যদি এরকম প্যারালাল দুটো রেকে নিয়ে নাও, তাহলে সেই দুটো রে আলটিমেটলি ওই আয়নাতে বা মিররে ধাক্কা খাওয়ার পরে ওরা ব্যাকে রিটার্নে রিফ্লেক্ট করে এসে একটা পয়েন্টে গিয়ে মিট করবে। সেই পয়েন্টটাকেই বলা হবে ওই গোটা মিররের বা সিস্টেম অফ মিররের বা ওই গোটা মিররের কি ফোকাস বা ফোকাস পয়েন্ট। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে আমার কি, এই জায়গাটাতেই আমার কি ফোকাস বা ফোকাস পয়েন্ট। কথা বুঝলে? যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করব। আপনার বইতে স্মল এফ দিয়েও ডিনোট করে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বাবা? স্টার দিয়ে লিখে নাও। তাহলে কি বুঝলে? যেটা বুঝলে সেটাকে লিখে নাও। কি বলতে পারি? স্যার রেস অফ লাইট কি করছে? আসছে, দ্যাট মিনস কামিং। কিরকম ভাবে আসছে? প্যারালাল টু
প্রিন্সিপাল অ্যাক্সিস হলো কার? স্যার অফ এ কনকেভ মিরর। হলে কি হলো? রেট আসার পরে, প্যারালালি আসার পরে কি হলো? স্যার রিফ্লেক্ট করলো। তাহলে বলবো আফটার রিফ্লেক্টিং। স্যার রিফ্লেক্ট তো করে গেল, রিফ্লেক্ট করার পরে কি হলো? স্যার আফটার রিফ্লেকশন বা আফটার রিফ্লেক্টিং, আফটার রিফ্লেকশন বলো, রিফ্লেক্টিং বললে হবে না, মানে রিফ্লেক্ট করছে। আফটার রিফ্লেকশন, রিফ্লেক্ট করার পরে কি হলো? স্যার মিট করলো। কোথায় মিট করলো? অ্যাট এ কমন পয়েন্টে মিট করলো। কার ওপর? অন দা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে ওই পয়েন্টটাকে কি বলবো? দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ, কি বলবো? ফোকাস। কথা বুঝলে? যেটা বাংলা বললাম সেটা ইংলিশে লিখিয়ে দিলাম, কারোর কোনো অসুবিধা? দেখে হ্যাঁ নাও। স্যার। রেজ অফ লাইট, স্যার আলো, কামিং মানে আসছিল, প্যারালাল মানে বুঝতেই পেরেছো প্যারালাল। কার সাথে প্যারালাল? প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল। কার? একটা কনকেভ মিররের। কি হলো? স্যার রিফ্লেকশন হলো। হয়ে কি হলো? স্যার মিট করলো। কোথায়? একটা পার্টিকুলার পয়েন্টে। কার ঘাড়ে? প্রিন্সিপাল অ্যাক্সিসের ঘাড়ে। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের ঘাড়ে ওই নতুন যে পয়েন্টটা পেলাম সেটা কি বলবো? ফোকাস। জল ভাত বাবা, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। পরিষ্কার? অনেকে বলতে পারে স্যার এটা কি এরকমই ঘটনা ঘটবে? এক্স্যাক্টলি যা দেখলে এটা এটাই হবে। মনে রাখবে এই এই যে একটা জায়গায় গিয়ে রিটার্ন হয়ে আবার একটা পয়েন্টে গিয়ে মিট করছে, ওই জন্য এই মিররকে অনেক সময়, এটা কি মিরর? কনকেভ মিরর। তো মনে রাখবে এই মিররকে অনেক সময় আমরা বলে থাকি কনভার্জিং। মনে রাখবে এমসিকিউ তো অনেক সময় বলতে পারে, কোনো জায়গায় কনকেভ কনভেক্স বললো না, বললো একটা অঙ্ক দিল, দিয়ে বললো যে ফর এ কনভার্জিং মিরর দ্য ফোকাল লেন্থ অমুক, দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অমুক, হ্যাড্ডা ব্যাড্ডা এসব বলে অঙ্কটা শুরু করে দিল। কোনো জায়গায় কিছু দেখলেই না, তখন তুমি মাথা বাজাল্ট হয়ে গেলো, স্যার এত পড়ালো, এত ডিটেলে পড়ালো, ভালো করে বুঝলাম স্যারের কাছে, একদম জল ভাত করে ফেললাম, পোস্টমর্টম করে ফেললাম ফিজিক্সের, কিন্তু আলটিমেটলি অঙ্কটাই সলভ করতে পারলাম না। কারণ কি? তোমার কাছে বেসিক টার্মিনোলজিটাই ক্লিয়ার নেই। সো এই ধরনের মিররকে আমরা কি বলে থাকি? কনভার্জিং মিরর। কেন কনভার্জিং মিরর বলছি? কনভার্জ মানে বলছো তো একটা জায়গায় গিয়ে ঘনীভূত হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? মানে একটা জায়গায় গিয়ে মিট করছে, তাই জন্য এটাকে বলছি কনভার্জিং। একটা পয়েন্টের দিকে যাচ্ছে, তাই জন্য কনভার্জিং। কথা বুঝলে বাবা? জল ভাত। হুম। আচ্ছা, দ্বিতীয়ত এই যে ফোকাসটা আছে, এই ফোকাসটা কি আয়নার পেছনের দিকে হয়েছে না আয়নার তোমার মাঝখানের দিকে হয়েছে? কথাটা বুঝবে। তুমি আয়নার তো এই আমার। দিকে আছো, দেখো তুমি তো এই আয়নার দিকে আমার আছো, মাঝে। ভেরি গুড। তুমি তো এইখানে আছো, এইদিকে তুমি আছো, এই যে তোমার আই, আর এইটা তোমার মিরর। তো মনে রাখবে মিরর আর তোমার মাঝে যা কিছু ঘটবে সেই সব কিছুকেই আমরা কি বলি? রিয়েল। তাই তো? তাহলে এই ফোকাসটা কিরকম ফোকাস? মনে রাখবে এই ফোকাসটা কিরকম? স্যার এই ফোকাসটা হবে ডেফিনেটলি রিয়েল ফোকাস। গোলাবে না তো কোনোদিন? যদি এটা আয়নার পেছনে ঘটনাটা ঘটতো ফোকাস পয়েন্টটা, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে তুমি ওটাকে বলতে পারো যে না স্যার ওটা ভার্চুয়াল। রিয়েল নয়, ভার্চুয়াল। কারেক্ট। তাহলে দেখে নি সেই কেসটাও। জিনিসটা যখন পড়বে একটু ভালো করে বুঝে নেবে, একবার একবার বুঝে নিলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু অনেকে যেটা করে ফিজিক্সটা আমি দেখেছি, বেশিরভাগ শুরুতেই, চ্যাপ্টার শুরুতেই ও অত থিওরি পড়ে কি হবে, ডাইরেক্ট অঙ্ক নিয়ে বসে যাই, হয়তো সেই অঙ্কটা বুঝে গেল কিন্তু আলটিমেটলি কনসেপ্টটা ক্লিয়ার হলো না, বাকি অঙ্ক দিলে আর করতে পারবে না। সেই জায়গাটা যেন তোমাদের না হয়। প্রতিটা পয়েন্টটাকে বুঝে নেবে, প্রতিটা টার্মিনোলজিকে বুঝে নেবে। এবার এটা যে এক্সাম্পল দিয়েছি, এটা কার এক্সাম্পল দিয়েছি বাবা? স্যার এটা একটা কনভেক্স মিরর। ভালো কথা। স্যার আগের মতনই এখানেও আপনি দুটো রে নিচ্ছেন। ধরো, দাঁড়াও একটু একটু ছোট করে দিই, এক সেকেন্ড দাঁড়াও।
দেখো এবার যখন রে আসছে, রেটা যাচ্ছে 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 যাচ্ছে, যখন এর গায়ে ধাক্কা খাবে, আগে যেমন কি হচ্ছিল, আয়নার ভেতর, তোমার আর আয়নার ভেতরের দিকেই পুরো ঘটনাটা ঘটছিল, কিন্তু এটা হবে না, যেহেতু দেখো ফ্ল্যাট, তো ধাক্কাকে অন্যদিকে বেরিয়ে যাবে, এই দিক করে বেরিয়ে যাবে, কথা বুঝলে? সেম ভাবে এখানেও যদি আমি একটা প্যারালাল লাইনকে নিই, কার প্যারালাল লাইনকে নেবো, কার প্যারালাল লাইনকে নেবো, এই প্যারালাল লাইনটা কার, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে কে প্রিন্সিপাল নিয়েছি, একটু আগে বললাম না, রেস আর কামিং প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস, এই যে শুরুতেই বললো, ডেফিনেশন লিখে দিয়েছি তো, রেস অফ লাইট কামিং প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস, ওই একই লাইন এখানেও রিপিট হবে, রেজ আর কামিং প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস, একই ঘটনা ঘটেছে, কিন্তু এটা যেহেতু এর নেচারটা যেহেতু কনভেক্স, তাই কনভেক্স হওয়ার জন্য এ কি করবে, ওটা যেমন ভেতরের দিকে নিয়ে যাচ্ছিল, একজন কনভার্জ করেছিল, এ ডাইভার্জ করে দেবে, মানে চারিদিকে ছড়িয়ে দেবে রেটা। তো একইভাবে তুমি এখানেও একই জিনিস করতে পারো, যে স্যার তাহলে এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, যেটাও বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, সেই লাইনটাকে যদি এক্সটেন্ড করি, আমার খুব বিচ্ছিরি ছবিটা হয়েছে গো, একটু ভদ্রভাবে করে নিও তো তোমরা। আচ্ছা দাঁড়াও দেখি একটু করে দিই, বাজে লাগছে, এটা ঠিক আছে নিচেরটা, দেখো এই লাইনটাকে যদি বাড়াই, খুবই বাজে বাবা, খুবই বাজে, এই লাইনটাকে বাড়ালে এরকম হবে, তাই না? কথাটা বুঝলে কি বললাম? এই বোঝা গেল? তো পেছনের দিকে ওই লাইনটাকে, যেখানে যেই পয়েন্ট থেকে ও বেরিয়ে চলে যাচ্ছে বাইরের দিকে, সেটাকে যদি এক্সটেন্ড করি, তাহলে পেছনের দিকে এখানে একটা পয়েন্টে গিয়ে যেন মনে হবে ওরা মিট করছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, এই পার্টিকুলার কনভেক্স মিররের, সেটাই হয়ে যাবে আমার ফোকাস বা এফ। বুঝতে পেরেছো? এটাই কি, এটাই হয়ে যাবে আমার ফোকাস। দেখো আগের ক্ষেত্রে রিয়েল হচ্ছিল ফোকাসটা, বাট এখন ক্ষেত্রে এটা কি ভার্চুয়াল হয়ে যাবে, তাই না? বাট নট রিয়েল বলতে পারো, এই কথা বুঝলে? হ্যাঁ। আর একই ভাবে তুমি যদি বলো যে স্যার এখানেও আমি দেখাতে চাইছি সেন্টার, তাহলে সেন্টার তো এইখানে সি বরাবর থাকবে, তাহলে এখান থেকে আমি কি বলেছিলাম, একটা পারপেন্ডিকুলার মানে নর্মাল লাইন ড্র করি, তাই না? তাহলে সেই নর্মাল লাইনটা তুমি চাইলে ড্র করতেই পারো, যেটা ওই সি পয়েন্টে গিয়ে কাট করবে, এখানেও তুমি চাইলে একটা নর্মাল লাইন ড্র করতেই পারো। কথা বুঝতে পেরেছো? এই জলভাত ক্লিয়ার? এখানে বোঝার বিষয়টা কি, স্যার এই যে রে গুলো আসছে, সেই রে গুলো যখনই ধাক্কা খাবে এই কনভেক্স মিররের ক্ষেত্রে, আগের যেমন একটা জায়গায় গুটিয়ে যাচ্ছিল, এটা কি চারিদিকে ছড়িয়ে যাবে। তো এইরকম ছড়িয়ে যাওয়ার জন্য ফোকাসটা আর কোনোদিনই তোমার আর আয়নার ভেতরে হবে না, তো ওটা পেছন দিকে, আয়নার পেছন দিকে, মানে বলতে পারো কাল্পনিক জগতে গিয়ে তৈরি হচ্ছে ফোকাসটা। ঠিক আছে, সেটাকে কিভাবে পাচ্ছি, স্যার ওই যে রেসটা যেটা বেরিয়ে যাচ্ছে, সেই লাইনটাকে আমি পেছনের দিকে কাল্পনিক ভাবে এক্সটেন্ড করে দিয়েছি, দুটো লাইনে এক্সটেনশন লাইনটা দুটো জায়গায় যেখানে গিয়ে মিট করছে আয়নার পেছন দিকে, সেটাকে ওই কাল্পনিক যে মিট করছে সেই পয়েন্টটাকে, সেই মিটিং পয়েন্টটাকেই আমরা কি বলছি, বেসিক্যালি ফোকাস বলছি। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে, আগের ক্ষেত্রে যেমন বলেছিলাম কনভার্জ করে, তাহলে এর ক্ষেত্রে এই মিররটার নাম কি হয়ে যাবে, অপর নাম কি হয়ে যাবে বাবা, এই মিররটার অপর নাম কি হয়ে যাবে স্যার, ডাইভার্জিং মিরর হয়ে যাবে। প্রথম প্রশ্ন সবার কাছে ক্লিয়ার? এটা কি ধরনের মিরর, এই মিররটার নাম কি হয়ে যাবে, ডাইভার্জিং মিরর। আচ্ছা এটা কি রিয়েল হচ্ছে, স্যার রিয়েল নয়, তাহলে এটাকে আমি কি বলতে পারি স্যার, ইমাজিনারি ফোকাস, তাই না? এটাকে আমরা কি বলতে পারি স্যার, ইমাজিনারি ফোকাস পয়েন্ট, কারণ যেহেতু এটা তোমার আর এর ভেতরে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানেও কি লিখবে এনিওয়ান? আচ্ছা তার আগে এটা বললে না কেউ, এটা কি, এটা হচ্ছে স্যার অ্যাক্সিস অফ দা কনভেক্স মিরর, তাই তো? এটা অ্যাক্সিস অফ দা কনভেক্স মিরর, যেটাকে আমরা কি বলে থাকি, কি বলি, প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই না? তাহলে বলে দাও একইভাবে কি হবে বাবা, বলো, ডেফিনেশন লেখো। স্যার রেজ অফ লাইট আসছে, কামিং, কিরকম ভাবে স্যার, প্যারালাল টু দা, কার সাথে প্যারালাল, সরি, প্রিন্সিপাল অ্যাক্সিস। ভেরি গুড, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, কার স্যার, অফ এ কনভেক্স মিরর,
যা বুঝছো সেটাকে ইংলিশে লিখছো। রেজ অফ লাইট কামিং প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কার অফ এ কনভেক্স মিরর, কি ঘটলো স্যার? আফটার রিফ্লেকশন কি হলো স্যার? ডাইভার্জ করলো। সো ডাইভার্জেস and the divergent rays are being produce a are being produce কথাটা বলে দাও, are being divergent rays are meeting backward sorry এভাবে লিখো না। sorry, after reflection diverges and the divergent rays are কিভাবে লিখবে বলো? মিটিং ব্যাক অফ দ্য Produce, মিরর। হ্যাঁ, produce backwards meeting at a common point on the principal axis of the convex mirror। কথাটা বুঝলে? এই বুঝলে কি বুঝলে না? রেজ অফ লাইট কামিং, ভালো কথা স্যার, আসছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে, কার? কনভেক্স মিররের। কি হলো স্যার? আফটার রিফ্লেকশন ডাইভার্জ করলো এবং সেই ডাইভার্জেন্ট রেসটা কি করলো? প্রডিউস করলো কোথায়? ব্যাকওয়ার্ডে একটা পয়েন্টে গিয়ে মিট করলো। কিরকম পয়েন্ট? একটা কমন পয়েন্ট, মানে যেটা দুজনে গিয়ে একটা পয়েন্টে গিয়ে মিট করলো। মিট করার পরে কি হলো? সেই যে মিটিং পয়েন্টটা সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরেই হলো, তাই না? পেছন দিকে হলো, আয়নার পেছন দিকে হলো, ব্যাকওয়ার্ডে হলো, বাট কি কার ওপর হলো? সেই প্রিন্সিপাল অ্যাক্সিসেরই হলো, আগের মতনই জিনিস, শুধু এটা ব্যাকওয়ার্ডে হলো। তো কার হলো? কনভেক্স মিররের হলো। তাহলে ওই পয়েন্টটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। হ্যাঁ বল। হুম 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 হুম। ঠিক আছে, আমি পরে রাত্রে ফোন করছি, ঠিক আছে? হুম হুম, বল। হুম হুম ওটা একটু দেখে বলতে হবে রে, এই মুহূর্তে মনে পড়ছে না। আমাকে একটু ছবিটা পাঠাস, আমি দেখে বলে দেবো। এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে? একবার ছবিটা পাঠাস, আমি দেখলে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেল সবার কাছে যে জিনিসটা বললাম? হুম। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝলাম। এবার একটা কথা বলি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা কি গো? এটাই আমার প্রিন্সিপাল অ্যাক্সিস পিএ, ভালো করে দেখো। এটা আমার কি প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো?
এবার দেখো এই যে রেস গুলো বলেছিলাম, রেস গুলো এখানে যে দেখালাম অনেকটা গ্যাপ গ্যাপ দিয়ে দেখালাম, তো এখানে কি মনে হচ্ছে অনেকটা গ্যাপ গ্যাপ দিয়ে বললাম তো, কিন্তু বাস্তবেই যা কিছু রেস নিচ্ছে এটা বোঝানোর জন্য, বারো বলবো এটা বোঝানোর জন্য বা থিওরামকে এস্টাবলিশ করার জন্য বা ফিজিক্সটাকে বোঝানোর জন্য এত গ্যাপ গ্যাপিং এ করেছি, ঠিক আছে? কিন্তু বাস্তবে এই রেস গুলো কি হবে, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে তার খুব কাছাকাছি থাকবে, কথা বুঝলে? এই কনসেপ্টটা সবার কাছে মাথায় ঢুকলো কি ঢুকলো না? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম এটা আমি তো কি বলতে চাইছি? সবার কি মাথায় ঢুকলো? আমরা বোঝানোর জন্য ওটাকে বলছি, বাট মনে রাখবে রেজ আর ভেরি ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক বললাম? হ্যাঁ, এই যখন রেজ গুলো, এটা শুড বি, হ্যাঁ, অনেকে ভাবতে পারে স্যার আপনি মন করা কথাটা বলে চলে যাচ্ছেন মনে হয় ফিজিক্স বোঝাতে গিয়ে, না, এটা অলওয়েজ এটাই হতে হবে। রেস কিরকম হতে হবে? রেস শুড বি ভেরি ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হতেই হবে। এবার আমরা বোঝানোর জন্য এখানে ফাঁকা ফাঁকা রেখেছি, না তো ঘিঞ্জি হয়ে যাবে জিনিসটা, বাজে লাগবে জিনিসটা, দেখাতে পারবো না কোনো পয়েন্টকে। তো আমরা বোঝার জন্য অতটা ফাঁকা ফাঁকা দেখিয়েছি, বাট ইট শুড বি ভেরি ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই কারণে এই সমস্ত রেস গুলোকে আমরা বলে থাকি প্যারাক্সিয়াল রেস, ঠিক আছে? ওই জন্য এগুলোকে আমরা কি বলে থাকি? প্যারাক্সিয়াল রেস। এই কথা বুঝলে? জল ভাত দেখে নাও। কারো কোনো অসুবিধা? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার দ্বিতীয় যেটা আসবে, এটা ডেরিভেশন আমি দেখাবো না কারণ সিলেবাসে তোমাদের অতটা ইম্পর্টেন্ট নেই, অত কিছু বলেও নি, শুধু অঙ্ক করতে পারলেই হবে। তো ফর্মুলাতে আমরা বেশি ফোকাস করবো, ডেরিভেশন দরকার নেই। এটা যদি 11-12 ফিজিক্স হতো ঠিক আছে, ডেরিভেশন আমি বোঝাতাম, বাট এখানে ডেরিভেশন অতটা লাগবে না, so আমি ফর্মুলাটা মেনলি করবো। তো ধরো একটা এরকম এটা কনকেভ মিরর নিচ্ছি, ঠিক আছে? কনকেভ মিররের এইটাকে কি বলবো, পি পয়েন্টটাকে আমরা কি বলে থাকি? পোল, তাই তো? আর এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো? আর এটা কি আমার ফোকাস এফ কোনো জায়গায়, আর এটা কি? এটা আমার সি, তাই তো? হুম, মনে রাখবে এই এফ থেকে পি এর যে মধ্যবর্তী ডিস্টেন্স, ঠিক আছে, মানে কি বলতে পারো? দ্য ফোকাস থেকে ডিস্টেন্স, হ্যাঁ এরকম বলতে পারো, দ্য ডিস্টেন্স ফ্রম, বিটুইন। হ্যাঁ এরকম বলতে পারো, দ্য ডিস্টেন্স ফ্রম পোল টু ফোকাস। এবার যে যেভাবে বলতে পারো, দ্য ডিস্টেন্স বিটুইন পোল পোল এন্ড ফোকাস। অ্যান্ড ফোকাস, এরকম বলতে পারো, ঠিক আছে? যে যেভাবে বলবে, আমি জাস্ট বলে দিলাম দ্য ডিস্টেন্স ফ্রম পোল টু ফোকাস বা ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড ফোকাস, যে যেভাবে বলবে। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি বলা হয়? ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ, গোলাবে না, এটাকে বলা হয় ফোকাল লেন্থ, যেটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে ডিনোট করি। এই সিম্বলাইজেশন গুলো যেন গন্ডগোল না হয় বাবা, তাহলে ঘুলিয়ে ঘেটে হয়ে যাবে। ক্যাপিটাল এফ হচ্ছে ফোকাস পয়েন্ট, আর ফোকাস পয়েন্ট থেকে পোলের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ছোট হাতের এফ, যেটাকে আমরা কি বলবো? ফোকাল লেন্থ। ক্লিয়ার? জল ভাত। তো এটারও কিছু ডেরিভেশন থাকে, ডেরিভেশন আমি দেখাতে যাচ্ছি না, জাস্ট বোঝার জন্য এইটুকু মাথায় রাখো। এরকম একটা কোনো রেজ এসছে, যে রেজটা এখানে এফ দিয়ে এফ এ কাট করেছে, মানে ফোকাল পয়েন্টে কাট করেছে, আর ওখান থেকে আমি নর্মাল লাইনটাকে যদি এরকম ড্র করে নিই, ঠিক আছে, আর এখানে ধরে নাও লেটস সে এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা অ্যাঙ্গেল। এইভাবে আমরা ডেরিভেশন চাইলে করতে পারি। ডেরিভেশন আমি অত ডিটেলে যাব না। আচ্ছা, এখান থেকে একটা কথা বলতে পারো, সি থেকে এই পি পয়েন্ট অব্দি দূরত্বটা কত? সেটা হচ্ছে ক্যাপিটাল আর, তাই তো? তো মনে রাখবে এইরকম যদি আমরা ঘটনা করে থাকি, শুধু ডাইরেক্টলি লিখে দাও যে আমার এই ডিস্টেন্সটা হয়ে যায় ছোট হাতের এফ ইজ নাথিং বাট আর মাইনাস আর বাই 2 ইন্টু
সেক থিটা। যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো তারা এটা না বোঝার কিছু নেই বাবা। যারা সার্ভিং পড়েছো ডিটেলে ভালো করে, যারা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পড়েছো ভালো করে, তাদের এইগুলো না বোঝার মতন কিছু নেই। যদিও বা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মনে হচ্ছে কম আছে, তাহলে বলতো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তো তাদের এটা না বোঝার কিছু নেই। স্টিল আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিচ্ছি, আমি ডেরিভেশন অতটা ডিটেলে যাচ্ছি না। দেখো এইখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল মতন পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ? কিছুই না, এটাকে যদি কেউ মনে করে যে স্যার করবো, করা যেতে পারে। এখানে যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছ, এই ছোট ট্রায়াঙ্গেলটাকে অ্যানালিসিস করা হয়, আর কিচ্ছু না। কথাটা বুঝলে? এই যে ছোট ট্রায়াঙ্গেলটা, ওইটাকে অ্যানালিসিস করে এই ফর্মুলাটা আসে। আমি যাচ্ছি না ওই ডিটেলে, কারণ ওটা কোনো আলটিমেটলি কাজে লাগবে না। তোমার যদি আমি এখানে আরো 20 মিনিট 30 মিনিট সময় দিয়ে ওটাকে বোঝাই, এইখানে আলফা নিলাম, এখানে আলফা বাই 2 হয়ে গেল, মানে এটা থিটা নিলাম, এটা থিটা বাই 2 হয়ে গেল, এটা আর ছিল, এটা আর বাই 2 হয়ে গেল। তো এরকম ভাবে যদি আমি আলটিমেটলি বোঝাইও, আলটিমেটলি কোনো কাজে লাগবে না। সো বেকার, ওয়েস্ট অফ টাইম। শুধু এইটুকু মনে রাখো, ফোকাল আমি কি করে বার করবো? আর মাইনাস আর বাই 2 ইন্টু সেক থিটা। এবার থিটার ভ্যালু যা কিছু দাও, তোমার এফ অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তোমার যদি আর জানা থাকে আর তোমার কাছে থিটা জানা থাকে, তাহলে কি তুমি ফোকাল লেন্থ এফ বার করতে পারবে? ইয়েস অর নো? আমাকে শুধু এইটুকু বলো, হ্যাঁ স্যার পারবো। তোমার এইটুকুই দরকার, এর বেশি পাকাপোনা পিএইচডি করারও দরকার নেই, ফিজিক্সে মাস্টার হওয়ারও দরকার নেই, ফিজিক্সে ভগবান হওয়ারও দরকার নেই। কথা বুঝতে পেরেছো? ফর্মুলাটা মনে রাখা যাবে? হ্যাঁ স্যার। জল ভাত। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আবারও বলছি, আমি স্কিপ করে গেলাম কারণ ফালতু আননেসেসারি কমপ্লেক্সিটি করে তো আমার কোনো লাভ নেই। দ্বিতীয় কথা, স্যার এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, মনে রাখবে এটা জেনারেল, এটা জেনারেল। সেকেন্ড অ্যাপ্রোচ মাথায় রাখো, ইফ mirror is of ধরে নাও মিররটা হচ্ছে খুব একটা স্মল অ্যাপারচার থেকে এসছে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে দেন? রেস গুলো কিরকম হয়ে যাবে বাবা? রেস গুলো কি হয়ে যাবে? দেখো, যত মিররটা ছোট হবে, তখন এর কাছাকাছি যে রেস গুলো তুমি যতই দূরে নাও, সেটা কি হয়ে যাবে? সেই রেস গুলো কিরকম হয়ে যাবে? সেই রেস গুলো হয়ে যাবে প্যারাক্সিয়াল। একটু আগে বলে দিয়েছি প্যারাক্সিয়াল মানে কি। প্রতিটা টার্মের শব্দর মানে বুঝতে হবে বাবা, নাহলে কিন্তু হবে না। কথা বুঝলে? প্যারাক্সিয়াল কাকে বলে? একটু আগেই বলেছিলাম, যে রেসগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের খুব কাছাকাছি, মানে গা ঘেঁষে যাচ্ছে যে রেসগুলো, তাই না? সেটাকে বলা হয় প্যারাক্সিয়াল রেস। তো এবার দেখো, আমি কিছু করলাম না, আমি জোর করে ওকে প্যারাক্সিয়াল বানাতে গেলাম না, কিচ্ছু করলাম না। আমি বললাম এই অ্যাপারচারটা, অ্যাপারচার কাকে বলে বোঝা গেল তো? ওই যে কাটা অংশটা, ওই যে তলটা। তো এই তলের এরিয়াটা যদি খুব কম হয় বা তলটাই যদি ছোট হয়, তখন তো মিররটাও ছোট হবে। আর মিররটা ছোট হওয়া মানে তুমি যতই এন্ডে নাও, অটোমেটিক্যালি ও গা ঘেঁষে যাবে। আরে বাবা, মিরর ছোট মানে কি? মিররের অ্যাপারচার ছোট মানে কি? মিরর ছোট মানে কি? রে অটোমেটিক্যালি প্যারাক্সিয়াল হয়ে যাবে। তো তখন মনে রাখবে, তখন থিটাটাও কি হয়ে যাবে? এনিওয়ান, এনি আইডিয়া? ভাবো না, এই থিটাটাও তখন কি হয়ে যাবে? এই থিটাটাও কি হয়ে যাবে? খুব যদি চ্যাপটা হয়ে যায়, আর এই গ্যাপটা তো কমে যাবে, এরকম লাইন, দুটো লাইন থেকে যাবে, তখন থিটাটা কি হয়ে যাবে? তখন থিটাটা কি থিটা হয়ে কম যাবে? হয়ে যাবে, ভেরি স্মল হয়ে যাবে। ভেরি ভ্যালুটা গুড কম হয়ে যাবে। কনসেপচুয়াল, ভেরি গুড, ভেরি গুড কনসেপচুয়ালি বাবু। ভেরি স্মল হয়ে যাবে। আর আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, থিটা যখন ছোট হয়ে যায়, সাইন থিটাকে অলমোস্ট কি লিখতে পারি? শুধু থিটা লিখতে পারি। ইয়েস অর নো? ইয়েস অর নো? অনেকে বলবে স্যার বুঝলাম না। আরে বাবা, সেই কারণেই তো সাইন জিরো জিরো হয়ে যায়। সাইন জিরো জিরো হয়, তার মানে কি? থিটাটা অলমোস্ট, মানে সাইন থিটাটা অলমোস্ট কি হয়ে গেছে? থিটা হয়ে গেছে। ওয়েন থিটা ইজ ভেরি স্মল। কথাটা বুঝলে? হ্যাঁ। আর থিটা যখন খুব ছোট হয়ে যায়, তখন কস থিটাটা কি হয়ে যায় কেউ জানো? স্যার কস থিটাটা হয়ে যায় 1। এটা সারা জীবনের জন্য মনে রেখে দাও তো, একদম মুখস্থ কণ্ঠস্থ রাখো। অত বোঝাবুঝির গল্প নেই ভাই, সিধাবাদ বলছি। সারা জীবন এটা মাথায় রাখো, বহু জায়গায় কাজে লাগে এই জিনিসটা, অ্যাপ্রোচটা। থিটা যদি স্মল হয়ে যায়, সাইন থিটাটা থিটা হয়ে যায়। আর থিটা যদি স্মল হয়ে যায়, কস থিটাটা 1 হয়ে যায়। এটা সারা জীবনের জন্য মুখস্থ রথস্থ কণ্ঠস্থ রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবার অনেকে বলবে স্যার এটা বুঝতে গিয়ে আমাকে অনেক কিছু ভাবতে হচ্ছে ছোটবেলাকার জিনিস, সাইন জিরো জিরো, তারপর 1/2 1/2 √3/2 1, আবার ঘুরে 1 √3/2 1/2 1/2 0, এরকম ভাবে ভাবতে হচ্ছে। তো যেভাবেই তুমি ভেবে নাও, আলটিমেটলি এই দুটো জিনিস মাথায় রাখবে। কি বললাম? থিটা যদি খুব স্মল হয়, সাইন থিটার ভ্যালুটা অলমোস্ট কি হয়ে যায়? থিটার মানের সাথে সমান হয়ে যায়। আর থিটা যদি খুব ছোট হয়ে যায়, তাহলে কস থিটাটা অলমোস্ট 1 হয়ে যায়। আচ্ছা, কস থিটা অলমোস্ট টেন্স টু 1 মানে
তাহলে কেউ যদি জানতে চায় sec থিটা বাবা কত হয়ে যাবে, একই ব্যাপার। আর 1/cos থিটা মানেই তো sec থিটা, তাহলে sec থিটা অলমোস্ট কি হয়ে যাবে, অলমোস্ট 1ই হয়ে যাবে। আরে বাবা 1/1 আর 1 এটা কি, এর মধ্যে কোনো ডিফারেন্স আছে স্যার? কোনো কিছুই নেই। তাহলে থিটা যদি ভেরি স্মল হয় তাহলে sec থিটাটা আমার অলমোস্ট 1 হয়ে যাবে। তাহলে দেখো তো ফর্মুলায় বসালে কি হয়ে যায়, অ্যাকচুয়ালি এইভাবেই ডেরিভেশন হয়ে আসে, তাও দেখাচ্ছি। তাহলে r/2 ইন্টু, যেহেতু থিটা স্মল হয়ে গেছে তাহলে এখানে sec থিটার বদলে কি লিখবো, 1 লিখে দেবো। তাহলে এই বিয়োগটা করলে কি আসবে বাবা, r মাইনাস r/2 কত হয়, শুধুমাত্র r/2, তাই তো? তাহলে f এর মান কত এলো, r/2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো। কথা বুঝলে বাবা, জল ভাত? তাহলে কি বুঝলে, এনিওয়ান কি বুঝলে? স্যার যখন অ্যাপারচারটা খুব ছোট, অ্যাপারচার ছোট মানে লেন্সটা স্যার বেসিক্যালি ছোট, আবার লেন্স বলছি সরি, মিররটা খুব বেসিক্যালি ছোট, তাই না? অ্যাপারচার ছোট মানে কি, সাইজ অফ দ্য মিরর ইজ ছোট। মিরর অফ সাইজ ছোট মানে কি, রেজের মধ্যেকার যে অ্যাঙ্গেল থিটা সেটাও ছোট। কেন? কারণ কি তখন মিররটা ছোট হওয়ার জন্য রেজ গুলো কি হয়ে যাবে, প্যারাক্সিয়াল রেজ হয়ে যাবে। তো প্যারাক্সিয়াল রেজ হয়ে যাওয়া মানে আবার এখানে যে থিটা দেখেছি সেই থিটাটা ছোট হয়ে যাবে। তো থিটা ছোট হয়ে যাওয়া মানে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বেসিক ট্রিগোনোমেট্রি থেকে, থিটার ভ্যালু ছোট মানে সাইন থিটা থিটা হয়, কস থিটা 1 হয়, কস থিটা 1 মানে সেক থিটা 1। কারণ কি 1/1 মানে 1। তাহলে সেক থিটা ছোট হয়ে যাওয়া মানে কি, 1 হয়ে যাওয়া মানে কি, থিটা যখন ভেরি স্মল মানে যখন প্যারাক্সিয়াল রেজ হয়ে যাবে তখন থিটাটা ছোট হয়ে যাওয়া মানে ওই সেক থিটার মানটা 1 হয়ে যাবে। তাহলে 1 বসিয়ে দিলে r/2 ইন্টু 1 মানে r/2, তার r থেকে r বাদ দেওয়া মানে কি শুধু r/2। তখন ফোকাল লেন্থ তার মানটা কত হয়ে যাবে, রেডিয়াসের অর্ধেক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো, কথা বুঝতে পেরেছো? তাহলে অঙ্ক যদি প্যারাক্সিয়াল রেজ দিয়ে শুরু করে তাহলে আমি চোখ বুঝে এই ফর্মুলাতে কি করব, চোখ বুঝে এই ফর্মুলাতে কি করে দেবো, আমি ডাইরেক্টলি বসিয়ে দেবো। কথা বুঝলে বাবা, জল ভাত? হুম, হ্যাঁ স্যার স্যার। বলো। স্যার বলছি যে তাহলে মানে এই f ইকুয়াল টু r/2 যেটা আর f হুম, ইকুয়াল টু r মাইনাস r/2 sec থিটা, এই দুটো মানে কোন কোন ক্ষেত্রে এই দুটো আলাদা আলাদা ফর্মুলা বলে ইউজ দিচ্ছি হবে? কোন দুটো বলে দিচ্ছি। যখন তোমার কাছে কোনো রকম এসব প্যারাক্সিয়ালও বলেনি, থিটা ভেরি স্মল কিচ্ছু বলেনি, শুধু অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, রেডিয়াস দিয়ে দিয়েছে আর থিটা বলে দিয়েছে, তোমাকে এফ বার করতে হবে। কথা বুঝতে পেরেছো? তো তুমি ইন জেনারেল এফ বার আচ্ছা করা মানে থিটার আর দেওয়া আছে, তুমি তো কোশ্চেন দেখলে বুঝতে পারবে আর দেওয়া আছে না থিটা দেওয়া আছে। তো আর দেওয়া আছে থিটা দেওয়া আছে মানেই তুমি বুঝবে এফ এর ফর্মুলা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আর কোনো অঙ্কের ধর দেখছো ডেটা দেওয়া নেই, ডাইরেক্টলি অঙ্ক শুরু করে দিয়েছে, তার মানে আমি হয় ধরে নেবো, মানে পুরো অঙ্কটাই তার মানে ধরে নেওয়া আছে কার বেসিসে, প্যারাক্সিয়াল রেজের বেসিসে। তার মানে ওখানে এফটা কি হয়ে যাবে, r/2 হয়ে যাবে। মানে শুধু ওখানে রেডিয়াসের মানটা হয়তো বলে দেওয়া আছে, থিটার মান কোনো কিছু বলা নেই। এটার কেসেও আমি এটা এফ ইকুয়াল টু r/2 করবো, সেখানে থিটা ভাববো না। আদারওয়াইজ অঙ্কটা শুরুই হচ্ছে এইভাবে যে প্যারাক্সিয়াল রেজ, ঠিক আছে, আর কামিং এরকম বলে অঙ্কটা শুরু হচ্ছে, বা কনসিডার প্যারাক্সিয়াল রেজ, বা থিটা ইজ ভেরি স্মল, এইভাবে অঙ্কটা শুরু হচ্ছে। তাহলে তখন আমাকে আর ওই অত বড় ফর্মুলা লাগানোর দরকার নেই, ডাইরেক্টলি আমার এইটা দিয়ে অঙ্ক শুরু হয়ে যাবে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখলেও বুঝে যাবে যে থিটা আচ্ছা। বলা নেই, পুরো গোটা অঙ্ক আছে থিটা হ্যাঁ। নেই, তার মানে তুমি কি বুঝবে মাথায়, স্যার আপনি তো বলে হুম। দিয়েছিলেন থিটা থাকা মানে ফর্মুলায় ব্যবহার হবে, তাহলে আমি ওই ফর্মুলা কোনোদিনই আনতে পারবো না। থিটা নেই মানে ওই আচ্ছা। ফর্মুলা হ্যাঁ। জিন্দেগিতে বার করতে পারবো না, তাহলে অটোমেটিক্যালি আমাকে বুঝতে হবে এফ ইকুয়াল টু r/2 হবে। এবার আর অঙ্কটা এই থিটার ভ্যালু মাথাটা যখন রাখতে হবে। 0 দিয়ে দেবে তখনও এইটা, তাই তো? হ্যাঁ, থিটা ভ্যালু যখন জিরো দিয়ে দেবে তখন এটা হয়ে যাবে, আমার ভাবার হুম। তখন আমার দরকারও নেই, কারণ অটোমেটিক্যালি ওটা এক তোমার কি বলে প্যারাক্সিয়াল রেজ অটোমেটিক্যালি হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। যেমন দেখো, ধরো আমি একটা অঙ্ক বোঝানোর জন্য এরকম বলছি, এরকম একটা অঙ্ক দিল, এই এরকম আছে, হাড্ডা বাড্ডা হাড্ডা বাড্ডা এরকম গল্প আছে, তোমাকে বলে দিল এইটা হচ্ছে আমার সি, ঠিক আছে, এরকম একটা তোমার এটা হচ্ছে তোমার ওই সেই পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে, রেটা এরকম এসছে, এরকম এসে এদিক দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা আমার থিটা হবে, এটা থিটা হবে, থিটার কথা কিছু বলেনি, ঠিক আছে, শুধু এইটুকু বলে দিয়েছি যে এখান থেকে এই যে হাইটটা সেটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার, ঠিক আছে, আর আরটা আমার বলে দিয়েছে 5 সেন্টিমিটার, ঠিক আছে, রেডিয়াস অফ দ্য কার্ভেচার আর বলে দিয়েছে আমার 5 সেন্টিমিটার, ঠিক আছে, একদম পরিষ্কার বুঝে গেছে। তাহলে এখানে যদি কেউ বলে যে ভাই ওয়াই বার করো, মানে এই এফ থেকে, সরি ক্যাপিটাল এফ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, যেটাকে ছোট হাতের এফ বলছি, তাহলে আমাকে এফ বার করো। তো পরিষ্কার বুঝতে পেরেছো, সারা দুনিয়ার গল্প বলে দিয়েছে, এখানে হাইট কত সেটা বলে দিয়েছে, কত উপর দিয়ে রেটা যাচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস উপর দিয়ে সেটা বলে দিয়েছে, দ্যাট মিনস হাইট বলে দিয়েছে, সবকিছু বলে দিয়েছে, কিন্তু এখানে কোনো জায়গায় থিটার গল্প বলে দেওয়া আছে, বলে দেওয়া নেই। তাহলে চোখ বুঝে এখানে ফোকাল লেন্থ বার করতে বললে আমি ধরবো টুটিটা চেপে ধরবো কার, বড় হাতের আর এর। তাহলে উত্তর কি হয়ে যাবে স্যার, 5 r/2, দ্যাট মিনস 5/2, দ্যাট মিনস 2.5।
কথা বুঝতে পেরেছো? আর কোনো কিছু দেখারই দরকার নেই, কারণ তুমি বুঝতে পারছো এখানে দুনিয়ার গল্প বলে আছে। কালকে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, পরশু মাংস দিয়ে ভাত খাবো, অমুক দিন মাটন খাবো, বিরিয়ানি খাবো, সব কথা বলা আছে। থিটা বাদ দিয়ে বাকি দুনিয়ার গল্প বলে দিয়েছে। তার মানে তোমাকে পরিষ্কার বুঝে নিতে হবে যে আমাকে কিছু না বললেও থিটা ইজ ভেরি স্মল, দ্যাটস ওয়াই দে আর ইগনোরিং দ্য ভ্যালু অফ দ্য থিটা। সো আমরা সেখানে পুরো অঙ্কটাই কনসিডার করবো এই বেসিসে। বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এবার এখানেও একটা হাইপোথেটিক্যাল কেসও হতে পারে এখানে। যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পলের জন্য বোঝাই, যেমন এই অঙ্কটাই বললাম, এটা যেমন আমি বলে দিলাম যে এইগুলোকে সব বাকি জিনিসগুলো ইগনোর করে দাও। এবার কোনো জায়গায় ধরো ডেটাটা প্রমিনেন্ট আছে, থিটা বলে দেয়নি, এবার ডেটা প্রমিনেন্ট আছে। যেমন ধরো নাও, এটাও কেসটাও বলে রাখি যাতে গন্ডগোলটা না হয়। এখানে আবার কিন্তু ওরকম করো না, থিটা দেওয়া নেই মানে করো না। যেমন দেখো আমি প্রপার প্রতিটা ডেটা বলে দিচ্ছি তোমাকে। ধরো এটা সি পয়েন্ট আছে, ঠিক আছে, তোমার রেডিয়াস বলে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে কিছু ডেটা উড়িয়ে দাও, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে ওই তিন ফিন গুলো দেওয়ার দরকার নেই, নর্মালি জাস্ট দেখো আর বলে দেওয়া আছে, আর জাস্ট এই দুনিয়া গল্প বলে দেবো এটা। আর সেকেন্ড কেসটাতে দেখো আমি আরো ডিটেলের ডেটাটা বলছি তোমাকে, যে এই হচ্ছে আমার গল্প, রেসটা আমার এখানে গিয়ে কাট করেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার ফোকাল। তার মানে এখান থেকে এই দূরত্বটা কত, ছোট হাতের এফ, এটা আমার পি পয়েন্ট। কি বলে দেওয়া আছে যে এখান থেকে এই দূরত্বটা বা হাইটটা হচ্ছে 3 সেন্টিমিটার। মানে পরিষ্কার বুঝতে পারছো সি পয়েন্ট থেকে এখানে যে এই যে রেজ আছে, এর ওপর পারপেন্ডিকুলার লাইন টানলে সেই দূরত্বটা কত হয়ে যাবে, 3 সেন্টিমিটার হবে, ঠিক আছে। আচ্ছা, রেডিয়াস বলে দিয়েছে ধরে নাও 5 সেন্টিমিটার, ভালো করে বুঝবে, রেডিয়াস বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার। রেডিয়াস এখান থেকে দেখো সি থেকে পি অব্দি যদি 5 সেন্টিমিটার হয়, কেউ আমাকে বলতে পারবে সি থেকে এই পয়েন্টটা যদি এন পয়েন্ট হয়, সি থেকে এনটা কত, সি থেকে এনটা কত বাবা? আরে এটাও রেডিয়াস হলে এটাও কি একই তো, ওই কার্ভেরই তো অংশ, তাহলে ওটাও কি সিএনটাও কি স্যার, সিএনটাও রেডিয়াস। তাহলে সিএনটা রেডিয়াস হয়ে গেলে বাবা কত হয়ে যাবে সিএনটা, এটা কি হয়ে যাবে, এটাও তো আর হয়ে যাবে, তার মানে ওটা কত, ওটাও 5 সেন্টিমিটার হয়ে যাবে, তাই না? এবার থিটা তুমি জানো না, তাহলে তুমি ধরে নেবে এটা থিটা হয় আর এটাও থিটা হয়ে যায়। এবার দেখো এখান থেকে কি একটু চালাকি করা যেতে পারে। তুমি এটা জানো এটা ছোট হাতের, দেখো এখান থেকে এই দূরত্বটা তুমি জানো না, এটা হচ্ছে ছোট হাতের এফ, ক্লিয়ার? তাহলে তুমি এখানে কি চালাকি করতে পারো? হ্যাঁ স্যার করতে পারি। কিভাবে? দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ছোট যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি কনসিডার করি, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এই যে ট্রায়াঙ্গেলটাকে আমি কনসিডার করছি, গুলিয়ে ফেলো না এই জায়গাটাকে। অনেকে ভাবতে পারে যে স্যার এই ক্ষেত্রে মনে হয় থিটাটা বলে দেবে না, থিটা লুকিয়ে আছে, তুমি বার করতে পারছো না, সেটা তোমার ফল্ট, ছোটবেলাকার কনসেপ্ট। এইটা কত বলে দেওয়া আছে, এটা তো পারপেন্ডিকুলার, এটা কত বলে দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটা কত বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এটা কত হয়, ডেফিনেটলি 4 হবে। কেন স্যার? 3:4:5 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, র্যাটের ফর্মুলা মনে পড়ছে? আরে বাবা 5 স্কোয়ার করলো আর এদিকে তোমার 3 স্কোয়ার করো আর এদিকে 4 স্কোয়ার করো, দেখো তো মিলে যাবে। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মিলছে? মনে রাখবে 3:4:5, ক্লিয়ার? আদারওয়াইজ তুমি হ্যাঁ স্যার। অন্যভাবে বার করতে পারতে, এটাকে এক্স ধরে নিতাম। অনেকে বলবে স্যার আমি এটা ভাববো না, আরে ধরে নাও এক্স ধরে নাও, এটা তোমার অতিভুজ, এটা তোমার ভূমি, এটা তোমার লম্ব, এরকম ভাবে ধরে নাও, করে বিয়োগ টিয়োগ করো, দেখবে আলটিমেটলি গল্পটা সেই একই আসবে। তো অত তো আমার টাইম নেই বাবা ধরে করার, এমনি 3:4:5 আমরা জানি, তাহলে এটা 3 হলে এটা 5 হলে ডেফিনেটলি এটা কত হবে, এটা 4 হবে। কথাটা বুঝতে পেরেছো? ঠিক। তাহলে এখান থেকে কি আমি বল করতে পারবো কস থিটার মানটা কত, কস থিটার মান কত, এটা যদি আমার থিটা হয়ে যায় কস থিটার মান কত, স্যার কস থিটা মানেই তো 4/5, তাহলে সেক থিটা কত হয়ে যাবে, সেক থিটা হয়ে যাবে 5/4। তাহলে এবার দেখো তো এফ ইজ ইকুয়াল টু, ওই ফর্মুলাটা লাগবে এবার, আর মাইনাস r/2 ইন্টু সেক থিটা। তাহলে এখান থেকে দেখো এফ ইজ ইকুয়াল টু আর মানে কত 5, তাহলে 5 মাইনাস 5/2 গুণিত সেক থিটার মান কত পেলাম এখন 5/4, তাহলে এখানে করে দাও 5/4। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত বেরোলো স্যার, 5 মাইনাস 5×5 = 25 আর 4×2 = 8। কথাটা বুঝলে? তাহলে এখান থেকে এফ এর মান কত বেরোলো স্যার, 8 রসাগু হবে, 5 আসছে 40 থেকে 25 বাদ দাও, কত হয় 15। তাহলে এফ কত বেরোলো 15/8। তাহলে এটা হয়ে যাবে উত্তর। যদি এরকমও হয় থিটা বললো না কিন্তু তুমি থিটা বার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু আমার ওই ফর্মুলা লাগবে। একমাত্র কেস যেখানে তুমি হয় কোনো ডেটা জানো না বা কোনো কিছু বারও করতে পারবে না, কোনো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনও লাগাতে পারবে না, অথবা আমাকে বলে দিয়েছে প্যারাক্সিয়াল রেস বা রেস গুলো ভেরি স্মল বা থিটা ভেরি স্মল এরকম ঘটনা বলে দিয়েছে, তখন আমি এফ ইজ ইকুয়াল টু r/2 ডাইরেক্ট লাগিয়ে দেবো, যেটা আগের কেসে দেখালাম। কোনো দুনিয়ার গল্প বলা আছে,
বাট বাকি থিটা রিলেটেড কোনো ইনফরমেশন একটা মিসিং আছে বা দেওয়া নেই, বা ওটাকে স্কিপ করে গেছে, তখন আমি ওটা ব্যবহার করবো। আদারওয়াইজ বাকি যদি এরকম ডায়াগ্রামও আমি পেয়ে যাই এবং ডায়াগ্রামে যদি ডিটেল অ্যানালিসিসও বলে দেওয়া থাকে, বা যদি বাকি ডেটাগুলো দিয়ে দেয় যেটা দিয়ে আমি থিটাটা বার করতে পারি, তাহলেও কিন্তু গো উইথ দ্য অরিজিনাল ফর্মুলা, দ্যাট ইজ সেক থিটা ফর্মুলা। কথা বুঝতে পেরেছো বাবা? জল ভাত সবার কাছে, জল ভাত ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আসবো কিছু মনে রাখার জিনিস। তার মানে নাও, কিছু জিনিস মনে রাখতে হবে, কাজগুলো ইজি হবে। সো হেডিং দিয়ে দাও মনে রাখার জিনিস। আবারও সেই একই জিনিস, স্যার কেন এরকম হয়, কেন এটাকে মনে রাখবো, কেন এটাকে করবো না, সেই গল্পটা একই বলেছিলাম। কি বলেছিলাম? যে স্যার আমরা চাইলে শ্রাদ্ধ বাড়িতে সাদা জামা পরেও যেতে পারি, লাল জামা পরেও যেতে পারি, আমাদের অপশন। কিন্তু আমরা জেনারেলাইজ কিছু রুল বানিয়ে নিয়েছি, তাই না? একটা মানুষ মারা গেছে, সেখানে একটা শ্রাদ্ধের কাজ হচ্ছে, সেখানে একটা শোকের ছায়া আছে, সেখানে নিশ্চয়ই আমরা একটা চকমকে লাল জামা পরে যাবো না, এটা বেসিক সেন্সের ব্যাপার। তো এখানেও সেই গল্পটা, তুমি চাইলে পৃথিবীর যা কিছু করতে পারো, কিন্তু করলে ব্যাপারটা জগা খিচুড়ি ছাড়া আর অন্য কিছু হবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো ব্যাপারটা কখনোই ভালো দেখাবে না। তো ওই জন্য আমরা কি করেছি, একটা জেনারেল থাম রুল বা জেনারেল সাইন কনভেকশন ধরে নেবো গোটা অ্যানালিসিসের জন্য, যে কোনো রিফ্লেকশন, মানে অপটিক্স চ্যাপ্টারের রিফ্লেকশনের যে কোনো পার্টের অ্যানালিসিসের জন্য, মানে কনভেক্স কনভেক্স বা কনকেভ, মানে স্পেরিক্যাল মিররের যে কোনো অ্যানালিসিসের জন্য আমরা কিছু সাইন কনভেনশন ধরে নেবো। কি ধরে নেবো সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। তো মনে রাখো, প্রথমে আসি ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ অফ, দুটো কেস আছে আমার কাছে, সেই দুটো কেসের বেসিসে ফোকাল লেন্থ আমরা ধরে নেবো। তো ফোকাল লেন্থ যদি কনকেভের বার করি, আর ফোকাল লেন্থ যদি কনভেক্সের বার করি, দুটোর ক্ষেত্রে অ্যাপ্রোচ আলাদা হবে। মনে রাখবে, কনকেভের ক্ষেত্রে, মানে কনকেভ মিররের ক্ষেত্রে, ফোকাল লেন্থটা অলওয়েজ নেগেটিভ ধরবো, আর কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি ধরবো, পজিটিভ ধরবো। মনে রাখবে এটা অলওয়েজ, এখানে কোনো রকম কিছু চেঞ্জেস করা যাবে না। কি বললাম? ফোকাল লেন্থের মানটা কনকেভের ক্ষেত্রে কি করব, নেগেটিভ ধরবো, আর কনভেক্সের ক্ষেত্রে কি করব, অলওয়েজ পজিটিভ ধরবো। ঠিক আছে? কি বেসিসে এই জিনিসগুলো ধরছি বা কি বেসিসে এইগুলোকে করছি, তাহলে সেই সাইন কনভেনশন একটু দেখে নাও। মনে রাখবে, অল ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম পোল। ক্লিয়ার? তাহলে এবার ভাবো, ডিস্টেন্স যদি পোল থেকে মেজার করা হয়, খেয়াল করো, এটা আমার পোল পয়েন্ট, তাহলে ফোকাস কোন দিকে আছে? পোল থেকে কোন দিকে যেতে হবে? লেফটের দিকে যেতে হবে, তাই তো? আর কনভেক্সের ক্ষেত্রে পোল আমার এখানে আছে, আর ফোকাস কোন দিকে থাকে? ফোকাস এই বরাবর, এদিকে যেমন ফোকাস এই দিকে থাকে, তাই জন্য আমাকে পোল থেকে বাঁ দিকে আসতে হলো। বাট কনভেক্সের ক্ষেত্রে পোল পোল থেকে কোন দিকে যেতে হবে তোমার? ডান হাতের দিকে যেতে হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে এটা বাঁ হাতের দিকে আসছে বলেই ওই জন্য এটা নেগেটিভ। কথাটা বুঝলে? ক্লিয়ার? আর এটা যেহেতু ডান দিকে যেতে হচ্ছে, তাই জন্য এটা পজিটিভ ধরে আমরা কাজ করছি। কথাটা বুঝলে বাবা? জল ভাত ক্লিয়ার হলো জায়গাটা? হ্যাঁ স্যার। সো মনে রাখবে, এখানে হেডিং লিখে নাও, দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট রেজ
incident ray, not rays, incident ray taken as positive. The direction of incident ray taken as positive, and any distance measured along incident ray is positive, and opposite to it is negative. কতজন বুঝতে পারলে বাংলা মানেটা বুঝতে পারলে না? কতজন হাত তোলো? কতজন বুঝতে পারলে, কতজন বুঝতে পারলে না হাত তোলো? কি বলতে চাইছে? ধরো আমরা যে কোনো মেনর নিয়ে নিই, আমার ইনসিডেন্ট রে মানে কি এইদিকে, ঠিক? তাহলে আমাকে বলো ইনসিডেন্ট রে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তো আমি এর ক্ষেত্রে যদি কোনো ডিস্টেন্স বাঁ দিক থেকে ডান দিকেই মাপি তাহলে সেটা কি কনসিডার হয়ে যাবে? পজিটিভে কনসিডার হয়ে যাবে। যদি আমি এর উল্টোটা করি, মানে যেমন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, আমি যদি ডান দিক থেকে বাঁ দিকে আসতে চাই তাহলে সেই চিহ্নটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। কতজন বুঝলে? ধরো মনে করো ইনসিডেন্ট রে এই দিকে আসছে, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট রে। কি বলা আছে থিওরামে? ইনসিডেন্ট রে যেদিকে যাবে যদি সেই দিকেই আমি কোনো ডিস্টেন্স মাপি, ধরো ডিস্টেন্সটা আমি এইদিকেই মাপলাম, তাহলে চিহ্ন কি নেবো? পজিটিভ। যদি ডিস্টেন্সটা আমি উল্টো দিকে মাপতে চাই, ইনসিডেন্টে বাঁ দিকে আছে বাট আমি ডিস্টেন্স মাপছি ডান দিকে, তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ। কথা বুঝতে পারলে বাবা? সবার কাছে জল ভাত? সবার কাছে জল ভাত? হ্যাঁ, এবার একটু ভেবে দেখো তো, এর ক্ষেত্রে রে কোন দিকে যায়? বাঁ দিক থেকে ডান দিকে যায় তো, ঠিক তো? বাট তুমি যখন পয়েন্ট থেকে পোল থেকে ফোকাসের দিকে তুমি ডিস্টেন্স মাপতে যাবে, ডিস্টেন্স কি থেকে মাপা হয়? শুরুতেই বলা হয়েছে অল ডিস্টেন্স আর মেজার্ড ফ্রম, কি বলা আছে? মেজার্ড ফ্রম পোল। পোল থেকে মাপতে হবে। তাহলে পোল থেকে যখন ফোকাসের দিকে আসবে সেটা কোন দিকে হয়ে যাবে তোমার? ডান থেকে বাঁয়ে হয়ে যাবে। কিন্তু রে কিরকম এসছে? বাঁ থেকে ডান। তাহলে এই যে চিহ্নটা নেগেটিভ যেটা বলা হলো সেটা কি স্যাটিসফাই করলো তোমার কনসেপ্টকে? ক্লিয়ার? আর মুখস্থ করতে হবে? স্যার মুখস্থ করতে হবে না, বুঝে গেছি ব্যাপারটা। নেক্সট, এবার ডান দিকে দেখো, রে কোন দিকে আসে বাবা? রে এদিক দিয়ে এসে এইদিকে পড়ে, এই। তাহলে রে কোন দিক থেকে এসছে? স্যার রে এসছে লেফট টু রাইট। আর এখানে পোল থেকে ফোকাস, দেখো ফোকাসও ডান দিকে আছে, তাহলে পোল থেকে ফোকাস মাপছি, এটা লেফট টু রাইটই মাপছি, তাই জন্য এটা পজিটিভ। কথা বুঝলে? কিন্তু এর ক্ষেত্রে এটা কি হয়েছিল? এটা লেফট টু রাইট রে এসছিল ইনসিডেন্ট রে, বাট আমি মেপেছি কোনটা? রাইট টু লেফট। কেন? পোল থেকেই ফোকাসের দিকে আসছি, সবসময় পোল থেকেই ফোকাসের দিকে যাবো। সবাই কি বুঝতে পারছে দুটো পয়েন্ট? না এখনো মাথার উপর দিয়ে গেল? না পুরো একদম, পুরো একদম একদম মাথা মাথা পুরো খারাপ হয়ে গেল? না জল ভাত? দুটো পয়েন্ট বোঝা গেল কি বোঝা গেল না? যে কোনো ডিস্টেন্স আমরা মেজার করব পোল থেকে মেজার করব। দ্বিতীয় কথা, ইনসিডেন্ট রের ডিরেকশন যেদিকে হবে সেই দিকে যা কিছু মাপবো সেটা হবে পজিটিভ। তার বিপরীত দিকে যদি আমাকে কোনো কিছু মাপতে হয় সেটা হয়ে যাবে নেগেটিভ। ক্লিয়ার? জল ভাত? লাস্ট পয়েন্ট, হাইটস অ্যাবভ প্রিন্সিপাল অ্যাক্সিস আর পজিটিভ, আর হাইটস বিলো প্রিন্সিপাল অ্যাক্সিস আর নেগেটিভ। মানে কি স্যার? মানে হচ্ছে ধরুন এই আপনার একটা যে কোনো মিরর আছে, এই আপনার প্রিন্সিপাল অ্যাক্সিস আছে পিএ, এর উপরের দিকে যা কিছু মেজার করব কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। এর নিচের দিকে যে কোনো হাইট আমি মেজার করবো সেটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে তিনটে কনসেপ্ট বোঝা গেল। আরেকবার বলে দিই, স্যার পৃথিবীর যে কোনো ডিস্টেন্সই আপনি নেন, সেটা ফোকালের ডিস্টেন্স হতে পারে বা আপনি কি বলে সেন্টার অফ কার্ভেচারের ডিস্টেন্স নিন, যা কিছু যখন মেজার করবেন তখন আপনি সবসময় কোথা থেকে নেবেন? পোল থেকেই মেজার করবেন। পোল থেকে সেই ডিস্টেন্সের দিকে যাবেন, সেই পয়েন্টের দিকে যাবেন, গিয়ে সেই যে ডিস্টেন্স হবে সেটা, মানে পোল থেকে সেই পয়েন্টের দিকে। তাহলে আমরা ফোকাস মেজার করব, তাহলে পোল থেকে ফোকাসের দিকে যাব। তাহলে যখন ফোকাল লেন্থের কথা বলা হচ্ছে, তাহলে দেখো বাঁ দিকে রে আমার এইদিকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিল, কিন্তু আমার পোল থেকে ফোকাসের দিকে আসতে হবে। ফোকাস যেহেতু আমি আর আয়নার ভেতরে মধ্যে থাকে, তাহলে ওই ও কি হবে? উল্টো দিকে আসতে হবে, তাহলে উল্টো দিকে আসার জন্য নেগেটিভ হয়ে গেল। আর ডান দিকের কেসে যখন কনভেক্সটার ক্ষেত্রে দেখছো ও পেছনে তৈরি হয়,
তাহলে রে কোন দিক থেকে যাচ্ছিল? রে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিল, আর ওটাও পেছনের দিকে আছে। পোল থেকে ওই পেছনের দিকে যাওয়া মানে বাঁ দিক থেকে ডান দিকেই যাওয়া, তাই জন্য রেটা পজিটিভ হয়ে গেল। দ্বিতীয় পয়েন্টে আমরা কি পেলাম, যে ওই ইনসিডেন্টের দিকে যাওয়াটাকে পজিটিভ, ইনসিডেন্টের বিপরীত দিকে যাওয়াটাকে নেগেটিভ। আর তৃতীয় পয়েন্টে আমরা কি পেলাম, যদি আমার কোনো হাইটের ব্যাপার হয়, এরপরে তো অবজেক্টের হাইট আসবে আরো ক্রিটিক্যাল জায়গাতে, তো অবজেক্টের হাইট যদি নিতে হয় তখন অবজেক্টের হাইটটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে উপরের দিকে যা কিছু নেবো, সেটা 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 1,00,000 সেন্টিমিটার, মোট কথা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে যা কিছু হাইট কনসিডার করবো, অলওয়েজ তার সিম্বল বা সাইন কি নিয়ে নেবো, পজিটিভ সিম্বল নিয়ে নেবো। আর ওর নিচের দিকে কি নিয়ে নেবো, নেগেটিভ সিম্বল নিয়ে নেবো। সবাই বুঝতে পেরেছো বাবা? জল ভাত? হ্যাঁ, দেখে নাও তো। হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট পয়েন্ট একটা লেখো, ছোট পয়েন্ট। ফোকাল প্লেন কাকে বলে? এটা ডেফিনেশন লিখছি না, তোমরা নিজেরা বুঝে লিখে নেবে। দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসটাকে, ব্যাপারটাকে। ধরো এটা মিরর আছে, এই তোমার অ্যাক্সিস আছে, ঠিক আছে, এই তোমার হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এই তোমার হচ্ছে আমার ফোকাল। এবার দেখো তুমি ধরো তুমি বললে যে না আমি স্যার প্যারালাল নেবো না, অন্য কোনো ডিরেকশনে নেবো। তো অন্য কোনো ডিরেকশনে রে নিলে সেইটা এখানে ধাক্কা খেয়ে এইদিকে আসলো। তুমি স্যার আরো নেবো, এরকম একটা রে নিলে ধাক্কা খেয়ে এইরকম আসলো। তুমি স্যার আরো নেবো, এরকম একটা রে নিলে ধাক্কা খেয়ে এরকম আসলো। এবার দেখো এই যে ফোকাল পয়েন্ট আছে, সেই ফোকাল পয়েন্টে তুমি চাইলে একটা প্লেনকে কনসিডার করতে পারো তো? একটা প্লেন কনসিডার করতে পারো ফোকাল পয়েন্টের মধ্যে একটা তল, মানে পয়েন্টটাকে কেন্দ্র করে একটা তলকে কনসিডার করতে পারো তো? হ্যাঁ, তাহলে রে গুলো যখন মিট করবে সেই পয়েন্টে গিয়ে মিট করবে। অনেকে বলবে স্যার ঠিক বুঝতে পারলাম না, মানেটা কি? মানেটা এরকম ভাবো, এখানে তোমার ক্যাপিটাল এফ আছে, এখানে তোমার সি আছে, আর এখানে তোমার এই মিরর আছে। কোন একটা রে যখন নিচ্ছ তুমি, দাঁড়া এটাকে একটু বড় করে দিই তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যখন কোন একটা রে নিচ্ছ, লেটস সে এখানে ধাক্কা খেলো, এখানে আসলো, লেটস সে এখানে ধাক্কা খেলো, এখানে আসলো। কথাটা বুঝলে? মিটিংটা কি হবে, ওই পার্টিকুলার প্লেনেই হবে যা কিছু রেস তুমি করো। কথাটা বুঝলে? এই যে প্লেনটা, এটা ইমাজিনারি প্লেন তো, যেটা ওই ফোকাস পয়েন্ট থেকে তৈরি হয়েছে প্লেনটা, তাই না? তাহলে ওই প্লেনটাকেই বলা হবে ফোকাল প্লেন। কথা বুঝলে? এই জলভাত ক্লিয়ার? হ্যাঁ স্যার। অনেক বলবে স্যার নর্মাল কেসেও কি তাই হচ্ছিল? হ্যাঁ, নর্মাল কেসেও তাই হচ্ছিল, আমরা বলছিলাম না তাই? যেটা প্যারালাল যাচ্ছিল, এই দেখো প্যারালাল গিয়ে এখানে খেলো পয়েন্ট, আবার এখানে প্যারালাল গিয়ে এইখানে আসলো। তো ওখানেও তুমি নিয়ে নাও, দেখো আলটিমেটলি সেই ফোকাল প্লেনেই থাকছিল। আমরা দেখাচ্ছিলাম না, সেটা আমাদের ইজি করার জন্য দেখাচ্ছিলাম না, কিন্তু আলটিমেটলি ওখানে যদি প্লেন ধরে নাও, সে ওই প্লেনে গিয়েই ও মিট করছে। তাহলে ওই গোটা প্লেনটাকে কি বলবো? ফোকাল প্লেন। তোমরা এটা ভিডিওটা চালিয়ে এর ডেফিনেশনটা লিখে নিও, আমি আর লেখাচ্ছি না, টাইম নষ্ট হচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে প্যারালাল রেস অফ লাইট আফটার রিফ্লেকশন ফ্রম কনকেভ মিরর meet at a common point. This point always lie in a particular plane. This plane is called focal plane. এই ক্লিয়ার সবার? প্যারালাল তো না স্যার, এখন প্যারালাল রেস এখন অফ লাইট আফটার রিফ্লেকশন, মানে প্যারালাল রেসের কথা বলছি এটাই। দেখো এই লাইনটার এই যে রেটা যেটা নিয়েছি, এই রেটার সাথে এই রেটা প্যারালাল হতে হবে। যদি প্যারালাল না হয় তাহলে তো এরা ইন্টারসেক্ট করে এদিকে আবার ও ডাইভার্ট করে হ্যাঁ, যাবে। না না না, আমি যে ভাবছিলাম কোনো লাইন, যে অ্যাক্সিসের কোনো লাইন যে রেসপেক্টে। আমরা নিই, জুতো যে রে নিই না, ধরো টু রেস আছে তো, টু রেস শুড বি প্যারালাল যখন এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করবো। এই দুটো রেকে প্যারালাল হতে হবে, অন্য কিছু নয়। ওই যে দুটো রে নেবো, সেটা বেঁকিয়ে নাও, হেলিয়ে নাও, অ্যাক্সিসের সাথে প্যারালাল নাও, যা খুশি, ঠিক আছে? যাই করবে, যে দুটো রে নেবে সেই দুটো রোকে যেন প্যারালাল হতে হবে, তবে এই জিনিসটা স্যাটিসফাই করবে, আদারওয়াইজ স্যাটিসফাই করবে না। ওই জন্য শুরুতেই বললাম প্যারালাল রেজ অফ লাইট, তুমি যে লাইটের রে গুলো নেবে সেটা কিরকম হতে হবে? একে অপরের সাথে প্যারালাল হতে হবে। আমার এখানে একটু বেঁকাচড়া হয়ে গেছে, এটাকে কনসিডার করে নিও, ঠিক করে নিও।
তো আলটিমেটলি আমরা প্যারালাল নেবো লাইন দুটোকে, ঠিক আছে, তবে এই ঘটনাটা ঘটবে ধাক্কা খাওয়ার পরে। তো ওই জন্য প্যারালাল রেজের কথা বলছি। তাহলে ডেফিনেশনটা বোঝা গেল। সো প্যারালাল রেজ অফ লাইট আফটার রিফ্লেকশন ফ্রম কনকেভ মিরর মিট অ্যাট এ কমন পয়েন্ট, ঠিক আছে, দিস কমন পয়েন্ট অলওয়েজ লাই ইন এ পার্টিকুলার প্লেন, দ্যাট প্লেন ইজ কল্ড অ্যাজ ফোকাল প্লেন, বা দ্যাট প্লেন ইজ নোন অ্যাজ ফোকাল প্লেন। এই বাবা বোঝা গেছে কি কথাটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সেম ভাবে আচ্ছা এটা কার জন্য দেখলাম? এই পুরো ঘটনাটা এখন কার জন্য দেখলাম? কনকেভ মিররের জন্য। একইভাবে যদি কনভেক্স মিরর দেখি, ঠিক আছে, তো কি হবে? ধরো একটা রে এরকম আছে, দাঁড়াও আগে প্লেনটা এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কনভেক্স মিররের ক্ষেত্রে আয়নার পেছন দিকে ফোকাল পয়েন্টটা থাকে, এটা তো আশা করি কাউকে আর নতুন করে বলার কিছু নেই। এটা দিয়ে তো রগড়াচ্ছি এতক্ষণ ধরে, এগুলো অলরেডি বলে দিয়েছি। এই প্লেনটাকে কি বলবো আমরা? ফোকাল প্লেন, তাই তো? ওটা পেছনে থাকবে, এটা কি কারোর কোনো ডাউট আছে নাকি? নেই, অলরেডি বলে দিয়েছি গল্পটা। তাহলে এটা এফ হবে, ওর ক্ষেত্রে এটা সি হয়ে যাবে, যেটা এর ক্ষেত্রে তোমার দিকে ছিল, তোমার এইদিকে চোখ। হুম, এই যে তুমি দেখছো, চোখ থেকে তোমার চোখ আর এবং আয়নার ভেতরে ছিল, ওটা কি হবে? ব্যাকে চলে যাবে, তোমার তো চোখ এখানে রয়েছে, ঠিক আছে, ওটা ওর পেছনে চলে গেছে, আয়নার পেছন দিকে। যাই হোক, তো এবার দেখো, ধরো আমি এরকম একটা রে নিলাম, যা খুশি, তাহলে ও রিফ্লেক্ট করে এরকম বেরিয়ে চলে যাবে। বা আদার্স একটা রে নিলাম এরকম, সেও রিফ্লেক্ট করে এরকম কোন একটা দিকে আদার্স দিকে বেরিয়ে চলে যাবে। কিন্তু তুমি যদি দেখো এর পেছনের দিকের যে পয়েন্টটা, বা এরও যে পেছনের দিকের যে পয়েন্টটা, সেটা আলটিমেটলি কিন্তু ওই ফোকাল প্লেনে গিয়েই মিট করবে, বুঝতে পেরেছো? তো আলটিমেটলি গল্পটা সেম। অনেক গল্প স্যার আপনি একটা কাজ করুন না, তাহলে আপনি যে প্রথম কেসটা স্ট্যান্ডার্ড কেসটা নিয়েছিলেন তার ক্ষেত্রেও কি অ্যাকচুয়ালি ঘটনাটা কি তাই ঘটে? অ্যাকচুয়ালি তাই ঘটে। দেখো আমি যদি প্যারালাল রে নিই, এই এখানে ধাক্কা খেয়ে এখানে চলে গেল, সেম এখানে ধাক্কা খেয়ে এইদিকে বেরিয়ে চলে গেল, কথাটা বুঝলে? কিন্তু আলটিমেটলি যদি দেখো এটা গিয়ে কোথায় মিট করবে? ওইখানে মিট করবে। তো ওখানে কি আছে? ওখানে তো স্যার ফোকাল প্লেনটা আছে, কথাটা বুঝলে? সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। জলভাত। তাহলে একইভাবে এখানেও কি বলতে পারো? দ্য সেট অফ প্যারালাল রেজ অফ লাইট আফটার রিফ্লেকশন it diverge, the divergence ray on being produced backward to the mirror and meeting at a common point, this um, common point always lie on a particular plane, this plane is known as focal plane. Clear? জলভাত। কার যদি লেখার ইচ্ছা হয় পরে লিখে নেবে, আরেকবার বলে দেবো। Shades of parallel rays of light after reflection it diverges, the divergent rays are being produced backward to the mirror and meeting at a common point, that common point always কি করে? always lie in a particular plane, that plane is known as focal plane or convex mirror. Clear? জলভাত। হ্যাঁ স্যার। ওকে, পরের দিনের পর থেকে কন্টিনিউ করব, শুধু ভালো করে আগে দেখে নাও কেসটা। চারটা কেস আমি দেখাচ্ছি, এর উপর বেস করে ছবিগুলো তৈরি হবে। এরপরে হেডিং দেবে ইমেজ ফরমেশন। ইমেজ ফরমেশন। তো
প্রথমে আমরা দেখবো হচ্ছে কনকেভ মিররের। কতগুলো কেস হয় কেসগুলোকে দেখে নিতে হবে, তারপরে ওটার উপর দাঁড় করিয়ে আমরা বাকি জিনিস কনসিডার করব। তো 1 2 3 4 টোটাল 4টে কেস আমরা দেখব কি কি হয়। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল একটা মিররকে ড্র করে নিচ্ছি। করে এটাকে কপি পেস্ট করে নিচ্ছি। এই কালো লাইনটা কি বুঝতে পেরেছো সবাই? এনিওয়ান? Principal axis. প্রিন্সিপাল অ্যাক্সিস, কারেক্ট। তো প্রিন্সিপাল অ্যাক্সিস এঁকে নিলাম। এবার রেস গুলোকে অন্য কালার দিয়ে দেখাই যাতে গন্ডগোল না হয়। দেখো 1 নম্বর কেসে বলছে যদি কোনো রে প্যারালাল ভাবে আসে এবং এই পার্টিকুলার কনকেভ মিররে ধাক্কা খায়, তাহলে ও যখন রিটার্ন করবে তখন পাস করবে ফোকাল পয়েন্টের মধ্যে দিয়ে। বলতে পারলাম? এগুলো প্রতিটা কেস মনে রাখবে। এইভাবে রে আসলে এইভাবেই রিয়াক্ট করবে। এই যে 4টে কেস বলবো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট 4টে কেস? এই 4টে কেসের মিনিং হচ্ছে এটাই, রে যদি এইভাবে আসে এইভাবে পাস করবে, এইভাবে অ্যাক্ট করবে, এর বাইরে অন্য কিছু হবে না। এটাই রেজের প্রপার্টি। ওই জন্য উপরে হেডিং দিয়েছি ইমেজ ফরমেশন। ক্লিয়ার? তো সেই ইমেজ ফরমেশনের জন্য আমার ঘটনাগুলো এটাই ঘটবে। ক্লিয়ার? নেক্সট। তাহলে এটা হয়ে গেল গল্প। দ্বিতীয়ত, যদি কোনো রে এরকম ঘটনা ঘটে যে ফোকাসের মধ্যে দিয়ে পাস করে ওখানে ধাক্কা খেলো, সরি, ফোকাসের মধ্যে দিয়ে ও পাস করে গিয়ে ওখানে ধাক্কা খেলো, ঠিক আছে? তাহলে মনে রাখবে ধাক্কা খাওয়ার পরে ও প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি বেরিয়ে চলে যাবে। কথাটা বুঝলে? প্যারালালি বেরোবে কার? ওর যে অরিজিনাল অ্যাক্সিস আছে সেই অক্সিসের সাথে প্যারালালি ও বেরিয়ে চলে যাবে যদি ফোকাসের মধ্যে দিয়ে রেটা পাস করে যায়, পড়ে এসে আমার মিররে গিয়ে ধাক্কা খায়। জল ভাত? ক্লিয়ার? 3 নম্বর কেস শুনে নাও। যদি দেখা যায় যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে কোনো রে এসছে, পড়ে গিয়ে আয়না ধাক্কা খেয়েছে, তো মনে রাখবো যে পথে এসছে বলবে সে পথেই বাবা বাড়ি যাও। ক্লিয়ার? মানে কি? মানে হচ্ছে এখানে স্যার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেকশন অ্যাঙ্গেল দুটোই কি? দুটোই 0। ওই তো এটা ঘটনাটা ঘটবে। সে আগের দিন একটা কেস বলেছিলাম না, এখানে ধাক্কা খেয়ে ইমেজটা আবার এইদিকে চলে যাচ্ছে, রেট আবার ওই দিকেই চলে যাচ্ছে সেম দিকে। তার মানেটা কি? এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা রিফ্লেকশন অ্যাঙ্গেল টোটাল মানটা কত? 0 হয়ে যাচ্ছে। সেম ঘটনাই এখানে ঘটবে। আর লাস্ট ওয়ান, যদি আদার্স কোনো অ্যাঙ্গেলে পোলে গিয়ে ধাক্কা মারে, ধরো থিটা অ্যাঙ্গেলে পোলে গিয়ে ধাক্কা মারলো, তাহলে যখন ও রিফ্লেক্ট করে বেরোবে, যখন বেরোবো সেটা কত অ্যাঙ্গেলে? থিটা অ্যাঙ্গেলেই বেরোবে। কথা বুঝলে বাবা? জল ভাত? হুম? আরেকবার বলে দেবো 4টে কেস, আরেকবার বলি। যদি প্যারালালি কোনো রে আসে, তাহলে ধাক্কা খেয়ে যখন বেরোবে কোন পয়েন্ট দিয়ে বেরোবে? কোন পয়েন্ট দিয়ে বেরোবে? ফোকাস পয়েন্ট দিয়ে বেরোবে। ভেরি গুড, ফোকাস পয়েন্ট দিয়ে বেরোবে। দ্বিতীয়ত, স্যার ফোকাস পয়েন্টের মধ্যে দিয়ে কোনো রে এসে যদি ধাক্কা খায়, তাহলে বেরোবে যখন কিরকম? প্যারালাল বেরোবে। ভেরি গুড। 3 নম্বর কেসে কি বললাম? যদি সি পয়েন্ট মানে রেডিয়াস অফ কার্ভেচারের পয়েন্টের মধ্যে দিয়ে পাস করে গিয়ে আয়না ধাক্কা খায়, তাহলে ও রিটার্ন ব্যাক করবে ওই পয়েন্ট দিয়ে পাস করে যাবে, রিটার্নে ব্যাক করে। কারণ ওর ইন্টারনাল সরি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেকশন অ্যাঙ্গেল দুটোই 0 হয়ে যাবে। ক্লিয়ার? আর 4 নম্বর কেসে কি বললাম? স্যার যদি আদার্স কোনো অ্যাঙ্গেলে পোলে গিয়ে ধাক্কা মারে, তাহলে যখন বেরোবে ও পোল থেকে সেম অ্যাঙ্গেলে, যত ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে ততই, মানে অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আর হবে। কথাটা বুঝলে বাবা? জল ভাত? ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা থাকলে বলবে।
হলো। এবার ক্লাস 10-এ একটা জিনিস পড়েছিলে, কারোর মনে আছে? একটু বাড়িতে দেখে এসো, বাকিটা আমি বলবো। এখানে ইংলিশে তো দেখবে সবকিছু, ওটা বাংলায় দেখেছিল। ওই সেই কি যেন ছিল, ওর নামটা বলে, সেই সৎবিম্ব অসৎবিম্ব, এরা একটা চার্ট থাকতো না ক্লাস 10-এ। এখন আমার মনে আছে বইয়ের বাঁ দিকটা করে ছিল, এত হ্যাঁ স্যার, পড়েছিলাম ছিল। সেই সময়। ক্লাস 10-এ এত পড়েছিলাম না, বইয়ের পেজ পেজ মুখস্থ করে ফেলেছিলাম, মানে পেজ নাম্বারও মুখস্থ ছিল সেই সময়। ক্লাস 10-এ পড়াশোনাটা এরকম হয়। যাই হোক, আমার এখনো মনে আছে বাঁ দিকে ফিজিক্স বইটা এরকম, আমাদের ছোট বই থাকতো, বাঁ দিকে এরকম ওপর করে দেওয়া ছিল 8টা না 9টা কেস দেওয়া ছিল, ঠিক আছে? সেখানে বলা থাকতো যে যে ইমেজ কোথায় ফর্ম হবে, ইমেজ বড় হবে না ছোট হবে, ইমেজ সৎবিম্ব হবে না অসৎবিম্ব হবে, ওই যে কেসগুলো পড়েছিল মনে আছে? তো ওইগুলো একটু মডিফাইড ভার্সন আর একটু অ্যাডভান্স পলিশড ভার্সনে আমরা বেসিক্যালি দেখবো, বাট ওটা আজকে শুরু করলে শেষ করতে পারবো না, এবং টানা বলতে হবে, ওটা টানা কেসগুলো সবকটা বলতে হবে, নাহলে বোঝা যাবে না, ঠিক আছে? বাড়িতে একটু হোমওয়ার্ক দিলাম বেসিক, এমন কিছু অ্যাডভান্স দিলাম না। বাড়িও হোমওয়ার্ক থাকবে একটু, যে কোনো জায়গা থেকে, সেটা ইউটিউব চ্যানেল হোক, কারোর বই থাকলে বই, আম, কেউ যদি বেসিক পড়াশোনা করে থাকো বেসিক পড়াশোনা, কেউ যদি কম্পিটিটিভ পড়াশোনা করো তাহলে তোমার ফিজিক্স এটাও থাকে। তো ওইগুলো একটু দেখে থাকবে, ঠিক আছে? মানে যে অবজেক্টকে যদি আমি আম, মানে কি ব্যাপারটা কি, ধরো এই এটা সি পয়েন্ট, তো এটা এফ পয়েন্ট। ধরো অবজেক্টকে আমি এদের দুজনের মাঝখানে রাখলাম, ধরো অবজেক্টকে আমি এফ এর আগে রাখলাম, অবজেক্টকে আমি এফ এ রাখলাম, অবজেক্টকে আমি সি তে রাখলাম, অবজেক্টকে আমি সি এর বাইরে ইনফিনিটি দূরত্বে রাখলাম। তো এইরকম বিভিন্ন জায়গায় অবজেক্টকে রাখার জন্য আমার ইমেজটা কিরকম কিরকম তৈরি হবে, ইমেজ বড় হবে, ইমেজ ছোট হবে, ইমেজ রিয়েল হবে, ইমেজ ভার্চুয়াল হবে, ইমেজ ইনভার্টেড হবে, না ইমেজ স্ট্রেট হবে, এটা এনলার্জ হবে না ডিমিনিশড হবে, ম্যাগনিফিকেশন পজিটিভ হবে না ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে। এই যে কেসগুলো একটুখানি দেখে আসবে পরের দিন, আজকে আমি শুরু করছি না, বাট এইটা বলে তারপরে নেক্সট পার্টে আমরা যাব, ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছো বাবা? জল ভাত। এগুলো সব কি ইমেজ ফরমেশনের কেস। এই যে কেসগুলো বলছি, এগুলো কি কিসের কেস? সরি, ইমেজ ইমেজ ফরমেশনের কেস। কারণ ইমেজ ফরমেশন যদি না বোঝো, আলটিমেটলি কোনো থিওরিটিক্যাল কোশ্চেনই করা যাবে না, ঠিক আছে? এবং টু সাম পয়েন্ট আমাদের ইয়েও করা যাবে না, কি বলে, বাকি নিউমেরিক্যাল সলভ করা যাবে না। আচ্ছা, তোমাদের সিলেবাসটার ওভারভিউ আমি দিয়ে দিই, আগে একদিন বলেছিলাম মনে হয়। তোমাদের আছে রিফ্লেকশন, রিফ্রাকশন, আর আছে তোমার লেন্স, তিনটে টপিক আছে, ঠিক আছে? এবার রিফ্লেকশনের মধ্যে প্লেন মিরর আর তোমার স্ফেরিক্যাল মিরর, তার সমস্ত কেস, আর ওদিকে রিফ্রাকশনের মধ্যে রিফ্রাক্সের সমস্ত মিডিয়ামের যে কেস আছে সেইগুলো, আর ওদিকে লেন্স মেকার ফর্মুলা, লেন্স কিভাবে কাজ করে, কত টাইপের লেন্স হয়, লেন্সের প্রপার্টি, লেন্সের ডেরিভেশন, ওই পার্টগুলো রয়েছে। টোটালি তিনটে পার্টে টোটাল সিলেবাসটা ডিজাইন করা রয়েছে, ঠিক আছে? এর মধ্যে আবার এরকম ভেবো না যে নিট লেভেলে একদম সবকিছু যা বলা আছে সবকিছু কভার করছে, সেটাও নয়। যতটুকু সিলেবাসে বলা আছে আমরা ততটুকুই টাচ করবো, ততটুকুই কভারটা করবো, ক্লিয়ার? এর বাইরে কিছু করবো না, ঠিক আছে? তো এখন যেটা চলছে, আমাদের ফার্স্ট পার্ট চলছে রিফ্লেকশন, ঠিক আছে? তো রিফ্লেকশনটা ভালো করে দেখো, কারণ এটাই একটু বড় হিউজ পার্ট আছে। রিফ্লেকশনে অতটা খুব বেশি মানে আছে, সেখানে অনেক কিছু কেসেস আছে, সেখানে অনেক কিছু ডেরিভেশন ফর্মুলাস আছে, বাট অতটা ফাস্ট নয় যতটা রিফ্লেকশনের কেসটাকে অতটা জিটলে দেখাতে হবে, বুঝতে পেরেছো তো? তো এটা একটু ভালো করে সবাই বাড়িতে প্র্যাকটিস করো। তো পরের দিন ওইগুলো দেখাবো, দেখিয়ে নেক্সট আমরা কিছু নিউমেরিক্যাল এবং বাকি যে পার্টগুলো বাকি থাকবে সেগুলোকে আমরা বলে দেবো, ঠিক আছে? যেমন ভাবে আমি এই 4টে কেস দেখালাম, কনভেক্স সরি কনকেভ মিররের, সেম ভাবে কনভেক্সের 3টে কেস হয়, ঠিক আছে? ওটা একটু বলে দেবো, তাহলে পরের দিন আরো সুবিধা হবে। ওটা একটু বলে দিই, বলে তারপরে ক্লাস 10 করি। যখন কনভেক্স আমরা করবো না, ওর 3টে কেস হয়, তাহলে পরের দিন এগুলো বুঝতে সুবিধা হবে, ওটাও নোট করে নাও। এটা যেমন বললাম যে 4টেই কেস আছে, এই 4 ভাবেই হতে পারে। কনভেক্সের ক্ষেত্রে 3 ধরনের হবে। তো প্রতিটার আগে কনভেক্স মিররটাকে ড্র করে নাও। এক, দুই, তিন। এবার দেখো, যখন রে প্যারালালি আসবে, ধাক্কা খাবে, অন্য কোনো ডিরেকশনে বেরিয়ে যাবে, কিন্তু ইমাজিনারি ও কোথায় কাট করবে? এফ পয়েন্টে বা ফোকাসে কাট করবে। জলভাত, ক্লিয়ার? মনে রাখবে ফোকাসের পরে কে থাকে? সি থাকে। তো ও কিন্তু ফোকাসে গিয়ে কাট করাবে ইমাজিনারি ভাবে, ক্লিয়ার? জলভাত, হ্যাঁ
ওকে, দ্বিতীয়ত আরেকটা কি হতে পারে, রেটা এমন ভাবে আসলো যেটা ফোকাসের পয়েন্টকে টার্গেট করে রেটা এলো, আর যখন তাহলে বেরোবে তখন কিভাবে বেরোবে, ঠিক এর উল্টোটা, প্যারালালি বেরোবে। দেখো যখন প্যারালালি আসছিল তখন যে ডিরেকশনেই বেরুক সেটা কি আলটিমেটলি ব্যাকওয়ার্ডে কি কোথায় কাট করাবে, এফে কাট করাবে। এখন উল্টোটা বলছি, এখন যখন রেটা এলো ফোকাস পয়েন্টের দিকে টার্গেট করেই এলো, তাহলে যখন বেরোবে রিফ্লেকশন হয়ে সেটা কিভাবে বেরোবে, অ্যাক্সিসের সাথে প্যারালালি বেরোবে। ক্লিয়ার? দুটো কেস, আর একটা লাস্ট কেস আছে, সেটা কি, সেটা হচ্ছে এই এফ আছে আর এই সি আছে, তো যাদা সে যাদা এটাই হতে পারে যে যখন রেটা আসলো সি পয়েন্টকে টার্গেট করে আসলো, তাহলে আগের মতনই কি হয়ে যাবে, যখন ও বেরোবে ওই একই লাইন বরাবর কি হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। কথা বুঝলে বাবা, জল ভাত? তাহলে সি পয়েন্টে টার্গেট করে এলে ওই সি পয়েন্ট দিয়েই টার্গেট করে বেরিয়ে যাবে। ব্যাস, এই তিনটেই কেস আছে। তাহলে এর হলো চারটে কেস। বারবার বলছি এই কেসগুলোকে মাথায় রাখার চেষ্টা করো, কারণ কি এই পেজগুলো, এই কেসটা চারটে কেস মাথায় রাখতে পারলেই তবেই কি তুমি ইমেজ ফরমেশনটা মুখস্থ না করে মনে রাখতে পারবে, আর না তো মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা, আর মুখস্থ করলে মনে রাখতে পারবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। কারণ তুমি আজকে পড়বে, ধরো 1.5 মাস 2 মাস বাদে আবার তোমার হয়তো ওইটার দরকার পড়বে ওই জিনিসটা রিভিশন করার, বা কথার কথা বলছি 2 সপ্তাহ বাদে আবার দরকার পড়বে রিভিশন করা, আলটিমেটলি ভুলে যাবে, মনে রাখতে পারবে না। তো এই চারটে কেস যদি একটু ভালো করে বুঝে নাও, তাহলে এই চারটে কেসের উপর বেস করে বাকি যে 6-7টা করে ইমেজ ফরমেশনের কেস আছে সেগুলো তারা মুখস্থ করতে হবে না, জিনিসটা অটোমেটিক্যালি ড্র করবে, আর এই এই চারটে করে কেসকে ওখানে কাজে লাগাবে ইমেজ ফরমেশনে। ও স্যার বলেছিল এরকম আসলে এইভাবে বেরোবে, ওরকম আসলে সেইভাবে বেরোবে, এরকম আসলে ওইভাবে বেরোবে। ঠিক আছে, বোথ, দুটো কিন্তু আলাদা কেস। প্রথমটা দেখালাম কনকেভ, পরেরটা দেখালাম কনভেক্স মিরর। জল ভাত? আজকের ক্লাস এখানে এন্ড করছি, নেক্সট ফিজিক্স ক্লাসে মনে করাবে আমাকে এর ইমেজ ফরমেশনটা করিয়ে তারপরে বাকি পার্টে আমরা শিফট হব। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো আপাতত এইটা করে এসো, অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আজকে আলোচনা হলো, পরের দিন তারপর বাকি আলোচনাটা হবে। চলো, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট।